তো তাহলে আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস হায়ারার্কি সম্পর্কে অনেকগুলো কাজ, যেমন কিভাবে আমাদের অনেকগুলো টেমপ্লেট থাকে, তাই না? পেজের টেমপ্লেট থাকে, পেজের স্ল্যাগের সাথে অথবা আইডি সাপেক্ষে আমরা ওইগুলো আলাদা আলাদা টেমপ্লেটে ভাগ করতে পারি, আবার কাস্টম টেমপ্লেট হিসাবে ইউজ করতে পারি। এবং আমরা কি করতে পারি, যে বিভিন্ন যে আর্কাইভ পেজগুলো থাকে সেইগুলোর ক্যাটাগরি বেসভাবে আমরা আলাদা আলাদা টেমপ্লেট ইউজ করতে পারি। এই টেমপ্লেটগুলো আসলে আলাদা করার কারণটা কি, বা আমাদের এইটা দ্বারা আমরা কি করতে পারবো, তাই না? সেটা করতে পারবো কি, যে আমরা ডিজাইনগুলোকে চেঞ্জ করতে পারবো, স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবো, আমরা নিজেদের মতো যেরকম খুশি সেরকমভাবে আমরা প্রদর্শন করাতে পারবো। এইটাই মূলত আমাদের আলাদা আলাদা টেমপ্লেট করার কারণ। তো এইরকমভাবে থাকলে যেমন কি করা যায়, আবার মনে করেন যে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা নির্দিষ্ট ক্যাটাগরির যে পোস্টগুলো থাকবে সেগুলোকে আপনি একটু অন্যভাবে দেখাবেন, সেগুলো আপনি করতে পারবেন। সেগুলোর নিয়ম কীরকম, যে সিঙ্গেল ড্যাশ দিয়ে তারপর আমাদের ওই ক্যাটাগরির নামটা বা এরকমভাবে দিতে হবে। তো বিভিন্নভাবে আমরা এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছি। তো দেখে আমাদের এটা ওপেন করি একটু, থিমটা। যেমন আমাদের এখানে অনেকগুলাই আছে, তাই না? যে এইগুলো হলো কি কাস্টম টেমপ্লেটের জন্য, যে কোনো একটা নামে দিয়েই ওইটা করা যায়। যেমন আছে এটা কি সিঙ্গেল মডার্না স্লাইডার, তার মানে বুঝতে পারতেছি এটা কি মডার্না স্লাইডার নামে আমাদের একটা পোস্ট টাইপ আছে, সেইটার যে সিঙ্গেল পেজগুলো হবে সেটা হলো আমাদের এই টেমপ্লেটের মাধ্যমে ওপেন হবে। পোস্টের ডিফল্ট যে এটা হলো ডিফল্ট পোস্টের জন্য যেটা সেইটা। তারপর আমাদের কি আছে টেমপ্লেট হোম, এটা আমরা যে কোনো নামে একটা দিয়ে রাখছি আর কি, মানে কাস্টম টেমপ্লেট হিসাবে। তো তাছাড়া আমরা মোটামুটি আর কি এই যে ক্যাটাগরি 6, মানে এটা একটা ক্যাটাগরির 6 নম্বর আইডি যেই ক্যাটাগরিটা আছে সেইটা আমাদের এই টেমপ্লেটের মাধ্যমে ওপেন হবে। এরকমভাবে ক্যাটাগরি টেকনোলজি, এটা কি স্ল্যাগ, তাই না? ক্যাটাগরি স্ল্যাগ না? এই স্ল্যাগের আন্ডারে যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আমাদের এই টেমপ্লেটের মাধ্যমেই ওপেন হবে। এরকমভাবে আমরা আর কি বিভিন্ন কাজগুলো গত ক্লাসে দেখেছিলাম। তো আর আমাদের যেটা হলো index.php যে কাজটা ছিল সেটা কি আমাদের ব্লগ পেজটা, যেমন আমরা যদি ব্লকের মধ্যে ঢুকি তাহলে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো আমাদের মূলত সিঙ্গেল index.php এর কাজ হবে। তো এইটা আমাদের এখানে আর কি ডিফল্টভাবে হয়তো বা কোনো HTML এ দেওয়া নাই, তাই না? PHP-টা দেখি তো। ও ব্লগে, যে ব্লগের তো একটা HTML পেজ আছে, তো মানে ইচ্ছা করলে আমরা এটার মতো করে কিন্তু করতে পারি। এই যে আমাদের এটা হলো কি ব্লগের পেজটা, এইরকমভাবে আমাদের ব্লগের পেজগুলো দেখাতে হবে। তো ব্লগের পেজ আবার নিচে এটা সাইড বার, তাই না? তার মানে আমরা ছোটো করে ফেলছি, বড় করে ফেলছি বলে এরকম দেখা যাচ্ছিল। এই যে এরকম হওয়া উচিত। তাহলে দেখেন এখানে কি আছে, উপরে একটা টাইটেল, এখানে আমাদের কি একটা থাম্বনেল, মানে যে থাম্বনেলটা থাকবে, তারপর আমাদের কিছু লেখা এক্সাম্পল, তাই তো? তারপর কন্টিনিউ রিডিং মানে সি মোর, বা আমাদের এখানে পারমালিংকটা দিতে হবে। এইখানে আমাদের পোস্টের যে ডেটগুলো সেইগুলো আসবে। তারপর আমাদের এখানে কি আছে অ্যাডমিন, মানে অথর যেটা সে আসবে। এটা ব্লগ মানে হয়তো ক্যাটাগরি বা কিছু একটা হইতে পারে, এরকম ট্যাগগুলো হতে পারে, কতগুলো কমেন্ট আছে সেইগুলোও দেখা যাচ্ছে। তো এরকমভাবে আমাদের এরকমভাবে ব্লগের পেজটা এরকমভাবে পাশে একটা সাইড বার থাকবে। রেজিস্টার সাইড বারগুলো আমরা এখানে রেখে দেবো যাতে ইচ্ছা মতো উইজেটগুলো রাখতে পারি। আচ্ছা, তো দেখেন একই জিনিস কিন্তু বারবার রিপিট হয়েছে, তাই না? আমাদের এখানে ভিডিও আছে বলে ভিডিওটা দেখা যাচ্ছে, এবং তারপর আমাদের নেক্সট প্রিভিয়াস এরকমভাবে অপশন দেওয়া আছে, নেক্সট পেজ, তারপরের পেজ, তারপর পেজ। যেমন আমরা যখন এটা করি দেখবেন কোয়েরি করার সময় কি করা হয়, যে পোস্ট পার পেজ দেওয়া হয় না, ওইটার মূলত কাজ। তবে আমরা ইন্ডেক্স পেজে কিন্তু কোনো এরকম কোয়েরি করব না, জাস্ট আমরা ইফ হ্যাভ পোস্ট দি পোস্ট এইরকমভাবেই লুপটা, মানে একদম সিম্পল যে লুপটা সেটা ইউজ করব। তো এইখানে একটা ব্যাপার হলো যে আপনার তো এই পোস্ট পার পেজ কোনোটা দেওয়া হচ্ছে না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে আলাদা করবেন, যে আমার 5টা পোস্ট দেখাবে না 10টা পোস্ট দেখাবে, এইটা নির্ভর করবে আপনি সেটিংস থেকে, ড্যাশবোর্ড থেকে যেটা আমাদের সিলেক্ট করা থাকবে। তো আমি দেখে একটু ওপেন করে নেই এখানেই আমাদের লোকাল হোস্টের থেকে। তো এইখানে আমাদের তো এইটা হলো আমাদের যে মেন থিমটা ছিল, মানে মেন যে ওয়ার্ডপ্রেসে যে কাজটা করতেছিলাম, তাই না? আচ্ছা, এটাকে আমরা লগ ইন করে নিই, ড্যাশবোর্ডে ঢুকি। আচ্ছা, তো তাহলে আমরা এইখানে কোথা থেকে এটা সেট করব, আমাদের যে সেটিংস থেকে রিডিং ছিল, তাই না? সেটিংসে রিডিংয়ে দেখতে পাবো যে আমাদের কতগুলো, দেখেন ব্লগ পেজ
শো অ্যাট মোস্ট কতগুলো সর্বোচ্চ দেখাবে? 10টা দেখাবে। তার মানে আমাদের ব্লগ পেজেতে সর্বোচ্চ 10টা পোস্ট দেখাবে। এইখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, তাই না? বেশি দিতে পারবো, কম দিতে পারবো। তো এইখান থেকে তাহলে আমাদের কিন্তু পোস্ট পারপেজ ওইখানে দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তো যেমন দেখেন আমরা যদি এখন ওইখান থেকে পোস্ট পারপেজ যদি কমাই দিই, আমাদের এখানে কতগুলো পোস্ট দেখাচ্ছে? 4টা দেখাচ্ছে। এখন যদি ওইখান থেকে যদি আমরা একটু কমাই দিই, মনে করেন দিয়ে দিলাম যে 2টা, তো এখন তাহলে আমরা কি দেখতে পাবো? আমাদের এটা কমে যাবে না? নিশ্চয়ই 2টা চলে আসছে, তাই না? তো এইটা হলো আমাদের মূলত ব্যাপার, যে 2টার মাধ্যমে এরকম ভাবে করা যায়। আচ্ছা, তো আরেকটা ব্যাপার কি, যে আমাদের এইটাতে তো আচ্ছা আমরা একটা কাজ করি, ব্লগ যে পেজটা আছে ওইটাকে সম্পূর্ণ নিয়ে ইন্ডেক্সে নিয়ে চলে যায়, তো ডিজাইন ওইরকম পেয়ে যাবে, তাই না? ভালো দেখা যাবে। তো আমাদের হেডার পার্টটা তো লাগবে না, তাই না? হেডারটা বাদ, এবং আমাদের যে ফুটারটা সেটাও লাগবে না। আমাদের ফুটার এইখান থেকে এতটুকু বাদ, তাই না? বাদ, এবং উপরের থেকে কতটুকু বাদ যাবে? আমাদের হোম কই গেল? হোম হেড, ও এই যে এখান থেকে পর্যন্ত, তাই না? ইন হেডার ডিলিট। ওকে, তারপর এর মধ্যে যতটুকু আছে এতটুকু আমরা নিয়ে যাব, কন্ট্রোল সি, আমাদের index.php তে নিয়ে যাব। আচ্ছা, এখানে যে আমাদের একটা লুপ করা ছিল, তো লুপটা আমরা ওইটা আবারও করতে পারো, সমস্যা নাই। আমরা এখান থেকে তাহলে এইখান থেকে যা আছে সম্পূর্ণ কেটে দিলাম, নিয়ে আমাদের যে স্ট্রাকচার ছিল সেটা রাখলাম, জাস্ট এতটুকু রাখলাম। তো দেখেন এখন আমাদের কিন্তু কি দেখাবে? আমরা যদি এখন ব্লগ পেজ যাই তাহলে আমাদের এরকম ডিজাইন দেখাবে না? সুন্দর দেখাবে, তাই না? ওইরকম একটা স্ট্রাকচার চলে আসছে না? যদিও ইমেজগুলো দেখা যাচ্ছে না, তার কারণ কি, ইমেজগুলোর পাথটা পাই নাই। তো ওইটা যদি আমরা ঠিক করে দিই তাহলে ওইটাও পাবে। আমাদের এখানে কি ইউজ করতে হবে বলেন তো? বাহ, গুড, মনে আছে আপনাদের, তাই না? ও ইউআরএল দিয়ে দিছি, গুড। ওকে, তো দেখি আমাদের কি পরিবর্তন হয়, একটাতে দেখায় কিনা। ফার্স্টেরটা চলে আসছে, তাই না? তো দ্বিতীয়টাতেও যদি দিয়ে দিই তাহলে আমাদের দ্বিতীয়টাও চলে আসবে, তাই তো? আমরা দিয়েই ফেলি আপাতত দেখার জন্য। হ্যাঁ, এইগুলো আপনি তখন সোর্স দেখবেন, ইন্সপেক্ট করে দেখবেন যে আসলে কি জানা যাচ্ছে। হ্যাঁ, গুড। এইটাই তো ব্যাপার, এইটাই তো আপনার অভিজ্ঞতা। হ্যাঁ, এই জিনিসগুলো হলো আপনার অভিজ্ঞতা, বুঝছেন? তারপর হচ্ছে একটা কমা দিছি, এই কমা 2 দিন ধরে করছি, যে যখন সিএমবি2 করছি। আচ্ছা, শুধু এরর দেখাই, এই জন্য দেখেন না, যে কোনো জায়গায় কি জন্য এক্সপিরিয়েন্স চাইছি এই জন্য, যে তারা হলো এরকম কাজগুলো আগে থেকে করে করে জিনিসগুলো একদম ইজি হয়ে গেছে। কেউ যদি বলে ইমেজটা এখান থেকে এখানে বামে চলে গেছে, কেন চলে গেছে এটা বলা লাগে না, তার কোডও দেখা হয় না, বলছি ওইখানে এই জিনিসটা করে চলে আসবে। হ্যাঁ, সেটা ভুল করতে করতে বুঝতে পেরে গেছে। ঠিক। ওকে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা এইচটিএমএলটা ছিল, এইচটিএমএলটার মতো এখন কি হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসটাও এরকম হয়ে গেছে, তাই না? একই রকম দেখা যাচ্ছে, তাই তো? ওকে, যদি আমাদের ডান সাইডে এইগুলো কি দেখা যাচ্ছে, দেখি সাইড বারগুলো, হ্যাঁ সাইড বারগুলোও ঠিক আছে। তো তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে যে এইটাকে কিভাবে আমরা ডাইনামিক করব। তো যদিও এই দিকে আমরা খুব বেশি আশা করি, আর নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা হলো থিম পোস্টার উপযোগী করে করার চেষ্টা করব, ঠিক আছে? আজকে মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে হবে এই ধরনের টুকিটাকি যা কাজ আছে। তো দেখেন একটা আর্টিকেলের মধ্যে একটা পোস্ট আছে, তাই তো? আমাদের টোটাল 4টা পোস্ট আছে 4টা আর্টিকেলের মধ্যে। তো সুতরাং আমরা কি করব, বাকি 3টা রেখে দিব না ফেলাই দেব? আমাদের তো আমরা কোয়েরি করব না, এখানে কি কোয়েরি করব বলেন তো? কি লিখবো? ডাব্লিউপি কোয়েরি করার কোন প্রয়োজন নেই। হ্যাঁ, এই সুতরাং আমরা এখানে কি করতে পারি,
তারপর এখানে কি দিতে হবে? দি পোস্ট। হ্যাঁ, শুধু পোস্ট, তাই না? ওকে, তো তাহলে আমাদের কিন্তু একটা লুপ হয়ে গেল। তো লুপের লাস্টে এইটুকু আমরা হ্যাঁ সবই করব, তবে আমরা এটাকে আলাদা একটা পিসির মধ্যে নিয়ে যাই, এটাকে নিচে চলে যাই, নিচে নিয়ে যাই। স্যার এখানে স্পেসটা মনে হয় না দিলে ঝামেলা করে। হ্যাঁ, এই একটা স্পেসের কারণে কিন্তু আমি অনেক যে একদম এই যে এইটার সাথে এইটা লাগিয়ে দিলে, না না না, ওই যে উপরে ওই যে পিএসপি যেটা আবার স্টার্ট করছে নিচেরটা, এই যে এইখানে, ও হ্যাঁ ওই একই তো। এখানে একটা স্পেস সমস্যা হলে টোটালি ভুল ধরা যায় না। হ্যাঁ, সবই ঠিক আছে, কেন ভুল হয়েছে এটা বুঝি না। সেটা হলো ব্যাপার। সবসময় একটু ফ্রেশ রাখাই ভালো, এই স্পেস দিয়ে ফ্রেশ করে দিবেন। তো তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, এখন আমাদের প্রত্যেকটা কিন্তু লুপ আকারে থাকবে, তাই না? তাহলে এখন যদি আমরা সেভ করি তাহলে কি দেখতে পাবো, আমার একই পোস্ট কতবার দেখাবে? দুইবার দেখাবে, কারণ পোস্ট পারপাস আমরা কতবার রাখছি? দুইটা রাখছি। এখন যদি আমরা পোস্ট পারপাসটা যদি আরো একটু বাড়িয়ে দেই তাহলে আমাদের কি হবে? আমরা পোস্ট পারপাস আরো একটু বাড়িয়ে দিলাম, মানে আমাদের 10 দিয়ে দিলাম, 10 বার দেখাবে। আমাদের 4টা ছিল, 4 বার দেখাবে, তাই না? 1 2 3 4, 4 বার দেখাচ্ছে, কিন্তু একই জিনিস দেখাচ্ছে। তো সেগুলোকে আমরা ঠিক করতে পারবো না? পারবো। এইখানে আমরা কি করে দিব? এইবার আমরা ডাইনামিক করতে থাকবো। তো কি করব আমরা? ফার্স্টে এখানে কি দিব বলেন তো? এই যে এখানে এটাতে ক্লিক করলে মূলত সিঙ্গেল পেয়ে যাবে। একটা ফাংশন ইউজ করতে হবে। কি ফাংশন বলেন তাড়াতাড়ি? ডি দিয়ে শুরু। হ্যাঁ, গুড। বানান ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, দা পারমানেন্ট কার হলো আমাদের এইখানে কি হবে? এখানে আমাদের দি টাইটেল হবে। বুঝতে পারতেছেন তো? আপনারাই কিন্তু বলতেছেন, আমি কিন্তু বলতেছি না। এখানে পোস্ট 3 চলে আসছে, পোস্ট 2 আসছে, নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, কি সব আসছে না? মজা। এবং ক্লিক করলে কি ওইটাতে কিন্তু সিঙ্গেল পেজ যাচ্ছে। যাক, সিঙ্গেল তো আমরা এখন ওপেন করি নাই, কাজ হচ্ছে সেটা বুঝতে পারছি কিভাবে। উপরে দেন পোস্ট 2, তাই না? এইটাতে যখন ক্লিক করতেছি কি উপরে নিউ পোস্ট, তার মানে কাজ হচ্ছে। ওকে, তো তাহলে আমরা এবার কি করব? থাম্বনেইলে যাব। তো থাম্বনেইলটা কোথায়? এই যে আইএমজি ট্যাগ। আইএমজি কি ফেলাই দিব না সম্পূর্ণ? দরকার আছে রাখার? এখানে কি ইউজ করব বলেন? গুড। এই যে রাকা ভাই তো ভালো বলতেছে, তাই না? আপনাদেরও প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা ওইটা অন্যভাবে আসবে। আচ্ছা, এখন সব আউট হয়ে গেছে, তার কারণ কি আমরা কোনো থাম্বনেল দেই নাই। তো তাহলে এখন আমরা থাম্বনেল গুলো সেট করে ফেলি একটু। তো তাহলে আমরা কি করব? এখানে পোস্ট থাম্বনেল অ্যাড করব। কিভাবে করব বলেন? ওই যে সেট ফিচার্ড পোস্ট, ফিচার্ড ইমেজ। তো এখান থেকে আমরা কি সেট করব? আমরা একটা ইমেজ আপলোড করি, যে ইমেজটা ছিল ওইটা আপলোড করে দেই। হ্যাঁ, এই ইমেজটা ছিল না দামি, এইটাই দিয়ে দেই। এইটা একটাতে দিলাম, একটাতে আরেকটা ইমেজ দেই যাতে বোঝা যায়। জাস্ট দুইটাতে দিলে আমরা বুঝতে পারবো, তাই না? আমাদের খুব বেশি দরকার নাই। যেমন এখানে এইটাই দিলাম, বড় একটা ইমেজ। তো তাহলে আমরা এখন কি দেখতে পাবো? যদি রিলোড করে কি ইমেজ দেখা যাবে? যাচ্ছে না? ইমেজ চলে আসছে, তাই না? যদি আপনি চান যে প্রত্যেকটা আমার নির্দিষ্ট একটা ইমেজের সাইজে আসবে, সেটা করতে পারবেন না? অ্যাড ইমেজ সাইজ করে দিতে হবে, তাই না? অ্যাড ইমেজ সাইজ করে যে একটা নির্দিষ্ট ফিক্সড করে দিয়ে সেটাকে আমাদের কল করার সময় যখন দি পোস্ট থাম্বনেল দিছি ওইখানে একটা ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে পাস করে দিব। তাহলে তো বুঝতে পারতেছেন, তাই না বিষয়টা? এখন এই যে লেখাগুলো, এইগুলো কিভাবে দিব? এক্সাম্পলের মাধ্যমে না, এটা এক্সাম্পল, ওটা সিঙ্গেলের যখন তখন কন্টেন্ট দিব। এবং এক্সাম্পল কি পি অটোমেটিক জেনারেট করে দেয়, সুতরাং আমাদের পিটা রাখার দরকার আছে। এটা কেটে দিলাম, এখানে আমরা কি দিয়ে দেবো? দি এক্সাম্পল দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা দেখি আসলে এটা কাজ করে কিনা।
তো দেখেন এইবার লেখাগুলো অনেক কমে কমে গেছে, কিছুই নাই। তার কারণ কি, আমাদের পোস্টে কোনো ইমেজ নাই, লেখা নাই। আমরা লিখে দিতে পারি না, দিতেই পারি। আচ্ছা, তো আমরা এই একটু লরেম ইপসম নিয়ে আসলাম যাতে অনেকগুলো লেখা চলে আসে। হ্যাঁ, তবে এত লেখা তো দেখাবে না, তাই না? কি জন্য দেখাবে না এত লেখা? আমরা এক্সাক্ট দিয়ে দিচ্ছি, সর্বোচ্চ 40টার মতো দেখাবে। ফার্স্টেতে একটু কেটে দিলাম যাতে একটু সেন্স বুঝতে পারি। ওকে, তো এখন আমরা রিলোড যদি করি তাহলে কি দেখতে পাবো? দেখেন আমাদের কি দেখাচ্ছে, লরেম ইপসম দিয়ে কিছু একটা দেখাচ্ছে, লাস্টে আমাদের ডট ডট ডট। ঠিক একইভাবে কি এখানে লাস্টে কি হচ্ছে, ডট ডট ডট। তার মানে আমাদের কিন্তু কি হচ্ছে, নতুন অন্য কোনো লেখা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, দুটোই ফার্স্টের শুরুটা হয়ে গেছে একই রকম। আমি যার জন্য কেটে দিলাম মাঝখান থেকে, আইটো কেটে দিই, মিড থেকে শুরু হবে। ওকে, এই যে মিড থেকে শুরু হয়েছে, এটা হলো লার্ন থেকে শুরু হয়েছে। তো তার মানে কিন্তু আমাদের এক্সাম্পলের কাজটা হয়ে গেল, তাই না? এখন এই কন্টিনিউ রিডিং, এটা কি মজার ব্যাপার না? কন্টিনিউ রিডিং দিতে পারবো? কোথায় দিব, কি লিখ দিব? কন্টিনিউ রিডিং এখানে কি লিখবো? এই যে এইখানে। হ্যাঁ, দীপার মালিক। এখন রিলোড মারি আবার। এখন দেখেন এখানে যখন ধরতে কি নিচে পোস্ট 3, এই যে এইখানে খেয়াল করে দেখেন পোস্ট 3, তাই না? আমার নিচে এটাতে যখন দেব পোস্ট 2, হ্যালো ওয়ার্ল্ডে যখন দিচ্ছি কি হ্যালো ওয়ার্ল্ড, তার মানে কি কাজ হচ্ছে? কাজ হচ্ছে। আচ্ছা, তো তারপর আবার কি আছে দেখি আমরা। তারপর আছে আমাদের ডেট, তাই না? তো ডেটের এখানে চলে যাই, এই যে ডেট। ডেট দেওয়া কি খুব কঠিন? এই যে একটা ফাংশন ইউজ করো, কি গেট দ্য ডেট, হয়ে গেল গেট দ্য ডেট। মজা না? এইবার গেট দ্য ডেট যখনই আপনি কোনো দেখবেন ফার্স্টে গেট দিয়ে শুরু, তখনই ওইটা রিটার্ন করে। তার মানে ওইটাকে একো করতে হবে। আমরা যেহেতু HTML এর মধ্যে দিব, এটাকে একো করতে হবে। আর যেগুলো দিয়ে দেয় শুরু, সেগুলো অটোমেটিক ইকো করে দেয়। দেন দি এক্সাম, তাই না? দি কন্টেন্ট, এগুলো কি আমাদের ইকো করার প্রয়োজন হয়? হ্যাঁ, কিন্তু দেখেন গেট দ্য আইডি, গেট দ্য আইডি কিন্তু এটা আমরা PHP এর মধ্যে ইউজ করি, তাই না? এটা কিন্তু রিটার্ন করে। দেখেন এটা শুরু কি দিয়ে, গেট দিয়ে শুরু। সুতরাং আমাদের কি করতে হবে, এখানে একো করতে হবে। সেভ। এবার আবার রিলোড। এখানে ডেট ছিল কত, 2013 সালে 23 মার্চ। এখন কত হয়ে গেছে, 21 জুলাই 2017। এই পোস্টটা করা হয়েছিল 21 জুলাইতে, মানে গত ক্লাসে করা হয়েছিল। বুঝতে পারতেছেন? তার আগের গুলা কবে করা হয়েছে, 21 জুলাই। এইটা 2 জনেতে করা হয়েছে। তার মানে 2 জনেতে মূলত শুরু হয়েছিল, তাই না? হ্যালো ওয়ার্ল্ড। ওটা অটোমেটিক ইন্টেলিজেন্ট ভাবে ধরে নেয়। হ্যাঁ, কারণ পোস্টের তো একটা ডেট থাকে। আপনি যখন পোস্টগুলো করতেছেন, ওর পোস্টের মেটা বলে এইগুলা, পোস্ট মেটা। তো পোস্ট মেটার মধ্যে এইগুলো জিনিসগুলো জমা থাকে শুধু মূলত। এগুলো যে আপনি ইসে ঢোকেন, ডেটাবেসে ঢোকেন, তাহলে বুঝতে পারবেন এগুলো থাকে সব কিসের মধ্যে। জি না, এগুলো তো অটোমেটিক ক্রিয়েটেড ডেট। হ্যাঁ, এই যে দেখেন এগুলো কি পোস্ট ডেট কত দেখছেন, প্রত্যেকটা টাইম সব সেট করে ওরা নিয়ে রাখছে। ডেট তো চেঞ্জ হবে না, তাই ডিলিট করে দিয়ে আবার নতুন কেউ পোস্ট করবেন, অথবা আপনি ডেটাবেস থেকে চেঞ্জ করবেন। কারণ ডেট তো আপনার ওইটা তো একটা নথিপত্র মতো। কারণ আপনি মনে করেন যে একটা কিনছেন, একটা কোনো কিছু কেনাকাটা করছেন, তো ওইখান থেকে আপনাকে যে একটা রসিদ দেবে সিলে, ওদের কিন্তু ওদের ডেটাবেসেও কিন্তু ওই ডেটটাই জমা থাকবে। আপনি তো ওইটা চেঞ্জ করতে পারবেন না। কারণ যদি চেঞ্জ করে ফেলেন, আপনি 10 বছর পরে গেলেন যে বলেন যে আমার এই ডেটেতে একটা পারচেস করা ছিল, কিন্তু আপনি তো পাবেন না, ওই ডেটে দিয়ে দেখবেন যে নাই কিছু, তাই না? সুতরাং আমাদের এই ডেটগুলা মানে এটা হলো, হ্যাঁ, এগুলো আর কি নন এডিটেবল থাকাই ভালো, যেগুলো আর কি যাতে এডিট করা না যায়। কারণ এইগুলো মূলত এগুলো সাপেক্ষে আমরা অন্যগুলো কাজ করে থাকি। আজকের ডেটটা চলে আসবে একদম, আজকের এই সময় সহকারে ওরা জমা রাখবে, এটা ডাইনামিক ভাবে। তো তাহলে আমরা কি টাইমগুলো পেয়ে গেছি না? আচ্ছা, এইবার চলে আসলো কে, অ্যাডমিন। অ্যাডমিনটাকে অথর, তাই না? তো আমরা অথরটাকে কিভাবে পাবো, আমরা একটু সার্চ দিই। সরি, how to get
পোস্ট অথর নেম ইন ওয়ার্ডপ্রেস। তো এখানে চলে আসছে গেট দ্য অথর। আর গেট না মানে কি, এটাকে এগো করতে হবে, তাই না? গেট দ্য অথরের মাধ্যমে আমরা কি পাবো, অথরের ইনফরমেশনটা পাবো। তো দেখি এর মধ্যে কি কি রিটার্ন করে, আসলে এর মধ্যে কি কি আছে। তো এখানে দেখেন গেট দ্য অথর, গেট দ্য অথরের মধ্যে কি আছে, এটা রিটার্ন করবে কি, স্ট্রিং টাইপের রিটার্ন করবে। অথরস ডিসপ্লে নেম, শুধুমাত্র যে ডিসপ্লে নেমটা সেইটাও রিটার্ন করে দিবে। যেমন এখানে দেখেন এক্সাম্পল হিসেবে আর কেউ দেওয়া নেই, তো সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই না? গেট দ্য অথর হিসেবে আমরা পাচ্ছি। অথবা আরেকটা জিনিস আছে, কি আছে জি, ডিসপ্লে নেমটা মূলত আমাদের যেটা হলো আমাদের নাম, মনে করেন যে আপনার নাম আছে মানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা থাকে না, লিঙ্কন মিয়া, সাপোজ দুইটা নাম। এখন এটা আমরা সেটিংস থেকে দেখাইতে পারি আমি কোন নামটা শো করাইতে চাই, ডিসপ্লে নেম লিঙ্কনটা দেখাবো না মিয়াটা দেখাবো, নাকি শুধু লিঙ্কন মিয়া দুইটা একসাথে দেখাবো। যেমন শুধু ফার্স্ট নেম যদি আমরা ডিসপ্লে করে রাখি, একজন নাম হলো দেওয়া আছে এমডি মানে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ মোহাম্মদ লিঙ্কন, তো এখন শুধু মোহাম্মদ দেখাবে, তাহলে এটা তো তার নাম না, সে তো ওইটাকে নাও দেখাতে পারে, তাই না? এই হচ্ছে বিষয়। তো এটা আমরা কোথা থেকে পাবো, ড্যাশবোর্ডে গেলে পাবো, ড্যাশবোর্ডে অথরের মধ্যে পাবো। অথর কই, অথর ইউজার্স, ইউজার্স ইজ আমি ইউজার যেটা এডিট দেই। এইবার দেখেন এটা কিন্তু আমার প্রোফাইল, তাই না? এই যে ডিসপ্লে নেম কি অ্যাডমিন আছে, কারণ আমার ফার্স্ট নেম লাস্ট নেম কিছু সেট করা নেই, ফার্স্ট নেম লাস্ট নেম ফাঁকা না, আমি এখানে দিয়ে দেই সাপোজ। এখন আমি সেভ করে দিলাম, আপডেট দিলাম। এখন দেখেন ডিসপ্লে নেমের এখানে আবার অনেকগুলো অপশন চলে আসবে। দেখেন লিঙ্কন দেখাতে চাই না মিয়া দেখাতে চাই, নাকি লিঙ্কন মিয়া দেখাতে চাই না মিয়ান লিঙ্কন দেখাতে চাই। দেখছেন আমি এখান থেকে দিয়ে দিলাম কি লিঙ্কন মিয়া দেখাতে চাই, সেভ করলাম, আপডেট করলাম। তাহলে এখন আমার কি হয়ে গেল, আমার অথর নেম কি হয়ে গেল, লিঙ্কন মিয়া হয়ে গেল। এখন যদি আমি এটা গেট দ্য অথর দিই, তাহলে কি দেখাবো, দেখতে পাবো অ্যাডমিন। এখানে আমি কি দিয়ে দেবো, গেট দ্য অথর। হ্যাঁ হ্যাঁ ইকো করতে হবে, আমি একটু বড় করতেছি। আবার এখানে অ্যাঙ্করটা একটা আছে। ওকে, তো এখন আমরা দেখি আমাদের কি হয়, কি লিঙ্কন মিয়া হয়ে গেছে, লিঙ্কন মিয়া হয়েছে। আচ্ছা এবার আমরা একটু চেঞ্জ করে দেখি আসলে চেঞ্জ হয় কিনা। ওইখান থেকে আমি ডিসপ্লে নেমটা চেঞ্জ করে দেই, শুধু লিঙ্কন রাখি। এখন কি চেঞ্জ হবে, গুড, এরকম কনফিডেন্স থাকা দরকার। হয়ে গেছে না জি? এইখানে ক্লিক করলে সাধারণত এখনো কোনো লিঙ্ক দেওয়া হয়নি, তবে একটা কাজ করা যেতে পারে কি, অথরের লিঙ্কটা দেওয়া যেতে পারে। আচ্ছা তো সেটা আমরা দেখি, বা পারমা লিঙ্কটা দেওয়া যেতে পারে, কিন্তু ব্লগ পেজে তো, তবে অথরটা মূলত বোঝা যায় ওই অথরে আর কি কি পোস্ট আছে সেইগুলো দেখাবে। তো এটা আমরা এবার সার্চ দিই, হাউ টু গেট পোস্ট অথর নেম না দিয়ে অথর ইউআরএল, দেখি আমাদের কি সাজেস্ট করে, গেট অথর পোস্ট ইউআরএল। মজা মজা হয়ে গেল না? তো তাহলে আমরা কি এটা ইউজ করতে পারবো না, গেট পোস্ট অথর ইউআরএল। তবে দেখেন এইখানে আবার কি দিছে, এইখানে দিয়ে দিছে কি অথর আইডি, এটা কি রিকোয়ার্ড, আর তারপর কে দিছে অথর নিকনেম, সেটা হলো কি অপশনাল। তার মানে আমাদের অবশ্যই অথরের আইডিটা কি দিতে হবে। তো এবার অথরের আইডিটা কোথা থেকে পাবো, এটা আবার একটা ব্যাপার। এবার অথর আইডিটা কোথা থেকে পাবো, দেখেন এখানে গেট দ্য অথর মেটা, তারপর আইডি। এই যে আমি বললাম না অথরে অনেকগুলো মেটা থাকে, এগুলো হলো মূলত এই পোস্টের মেটা থাকে, অথরের মেটা থাকে। এই মেটাগুলো কি অতিরিক্ত যে জিনিসগুলা, তাই না, যে হচ্ছে আপনার অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে অতিরিক্ত যেগুলো, সেগুলো আমরা মূলত এই মেটার মধ্যে জমা রাখা হয়। তো গেট দ্য অথর মেটার মাধ্যমে আমরা কি পাবো, ওই আইডিটা পাবো, মানে ওর মধ্যে আবার আমাদের বলে দিতে হবে যে কি চাই, আইডিটা চাই। আর এই গেট দ্য অথর মেটার কারণে ওই নির্দিষ্ট শুধুমাত্র ওই অথরের ডেটাগুলাই চলে আসবে। যেমন ইউজার নিকনেম পাওয়া যায়, আইডি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো তার মানে আমরা কি পাবো এখন, এইখান থেকে যদি লিঙ্কটা দিয়ে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, লিঙ্কটা কোথায় গেল, এই যে এই লিঙ্কটা, তাই না? এই জিনিসগুলো তো বুঝতেছেন তো না আন্দাজে? আচ্ছা একটা আগে করে রাখলাম, যেহেতু গেট আছে, তাই না, গেট দ্য অথর মেটা,
এবার এর মধ্যে কি দিতে হবে আমাদের, মানে আমরা কি দিতেছে কি চাই তাই না, আমাদের ফার্স্টে দিতে হবে এর দুইটা প্যারামিটার ছিল, একটা ছিল আইডি আর একটা ছিল নিকনেম। তো নিকনেমটা অপশনাল, এটা না দিলেও হবে, কিন্তু আমাদের আইডিটা অবশ্যই দিতে হবে। এবার আইডিটা পাওয়ার জন্য কি করব, কি করতেছে নিকনেমটা ওটা ফর নাথিং, জাস্ট এমনি দিয়ে রাখতেছে ওরা, আরো ওইটাকে যাচাই করার জন্য হয়তো বা এটা, তারপর দেখতে পান যে কি জন্য আসলে ওইটা চাচ্ছে। এই জন্য তো আমি সব রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে পড়ে দেখেন কি বলে। ইউজার নিকনেম কি জন্য, কোনো কিছুই লেখা নাই। আচ্ছা, কোনো এক্সাম্পল দিই নাই যে আসলে কি জন্য এটা প্রয়োজন। তো এটা আরো অন্যান্য লিঙ্কে গেলে আপনারা পাইতে পারেন, ঠিক আছে। গেট অথর লিঙ্ক আছে, গেট অথর ইউআরএল পোস্ট ইউআরএল আছে। যাই ও আচ্ছা, আমরা তো আরেকটা দিয়ে ফেলছি, আমাদের তো গেট অথর পোস্ট ইউআরএল দিতে হবে, পোস্ট ইউআরএল মধ্যে আমরা ওইটাকে দিব। এই যে গেট দ্য অথর মেটা, এটার মাধ্যমে মূলত ওই অথরের মেটাগুলো পাওয়া যাবে। তো অথরের মেটাগুলোর মধ্যে আমরা কি দেখতে চাচ্ছি, আইডিটা পেতে চাচ্ছি, বাট এটা কার হিসাবে, কার আর্গুমেন্টের মধ্যে দিব, এই জিনিসটা কিন্তু আমাদের ওই গেট অথর পোস্ট লিঙ্কের মধ্যে যাবে। তো সুতরাং আমাদের এই সম্পূর্ণটুকু একটা ফাংশনের মধ্যে ঢোকাই দেই, সেটা কি গেট অথর পোস্ট ইউআরএল। বুঝতে পারছেন, গেট অথর পোস্ট ইউআরএল মানে ওই ইউআরএল, ওই অথরের যতগুলো পোস্ট আছে তার ইউআরএল গুলো আমাদের ওই রকম একটা লিঙ্কে নিয়ে যাবে, এবং তার মধ্যে আমাদের আর্গুমেন্ট হিসেবে পাস করলাম কি তার আইডিটা দিলাম, যে কোন অথরের আইডি, সেটা হলো আমাদের কারেন্ট অথরের আইডি এটা। তো এইবার আমরা সেভ করলাম, দেখি আসলে আমাদের কাজ হয় কিনা, দেখে নিই। তো দেখি লিঙ্কন এখানে কি আসছে দেখেন, মডার্না অথর স্ল্যাশ অ্যাডমিন, কারণ অ্যাডমিনটা মূলত আমাদের কিন্তু ইউজার নেম। তো এইখানে চলে গেলে মূলত কি আসবে, আমাদেরকে ওর যে পোস্টগুলো সেই পোস্টগুলো দেখাবে। কিন্তু এখন বর্তমানে এটা কিসের মাধ্যমে ওপেন হচ্ছে, এটা হচ্ছে আর্কাইভের মাধ্যমে। আর্কাইভে যদি আমাদের author.php থাকতো তাহলে আমাদের ওইটার মাধ্যমে ওপেন হতো, কারণ এই যেগুলো মূলত সব আর্কাইভের কাজ। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা কি কোথায় গেছিলাম যেন, ব্লগ পেজ, ঠিক আছে এইটাই। তো তাহলে আমরা কি লিঙ্কনটাও চলে গেল, তারপর কি আছে এবার ব্লগ। আচ্ছা, এটা শুধু ব্লগ দিয়ে রাখছে, এটা যে কি বোঝাতে চাচ্ছে, এটা মূলত বোঝাতে চাচ্ছে যে এটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে, ঠিক আছে, কোন ক্যাটাগরির আন্ডারে আছে। তো কোন ক্যাটাগরির আন্ডারে আছে সেটা আমরা দেখতে পারি কি দিয়ে, গেট ক্যাটাগরি, দি ক্যাটাগরি। ক্যাটাগরি বানান কি বলেন তো না দেখে, ও দেখে ফেলতেছে, মানে এটা উচ্চারণটা হয় অনেকটা ক্যাটেগরি মতো, তাই না, সি এ ক্যাটে টি কেটে জি আর ওয়াই ক্যাটেগরি। তো আমি ওই লেখার সময় ক্যাটেগরির মতো ভাবে উচ্চারণ করে লিখি সহজে বোঝার জন্য। এত মুখস্থ, কারণ ক্যাটাগরি যদি ভাবি তাহলে টির পর এ চলে আসে, মানে ক্যাটে ভাবে ভাবি যাতে ই আসে, কারণ ইতে এর উচ্চারণ হয়, আর এতে মূলত শুধু কিন্তু এতে কিন্তু অর উচ্চারণ হয়, ডাবল এতে আর উচ্চারণ হয়। আমি কিন্তু মূলত ডাবল এম আই হওয়া উচিত আমি, আর শুধু এএমআই দিলে হয় অমি। আচ্ছা, তো যাই হোক ওইগুলো ব্যাপার না, আমরা আপনারা বুঝতে পারলেই হলো, সেটা হলো বড় ব্যাপার। তো দি ক্যাটাগরির মাধ্যমে কি করা যায় দেখেন, এখানে কি লেখা আছে, ডিসপ্লে এ লিঙ্ক টু দ্য ক্যাটাগরি অর ক্যাটাগরিজ এ পোস্ট বিলংস টু দি ক্যাটাগরি মাস্ট বি ইউজ ইন দ্য লুপ। আচ্ছা, এটা অবশ্যই আমাদের লুপের মধ্যে ইউজ করতে হবে, তাছাড়া এই ফাংশনটা এটা ইউজ করা যাবে না, মানে এটা কাজ হবে না। আর এইটা মূলত কি করবে, একটা হলো ক্যাটাগরি লিঙ্ক সহকারে আমাদেরকে প্রদর্শন করাবে, মানে এই পোস্টটা যে যে ক্যাটাগরি আন্ডার আছে সেগুলো আমাদেরকে দেখাবে। তো এখানে দেখেন দি ক্যাটাগরির কতগুলো প্যারামিটার আছে, 3টা। তার মধ্যে কি আছে, ফার্স্ট সেপারেটর আছে, তারপর আছে প্যারেন্টস, তারপর আছে আমাদের কি পোস্ট আইডি। তো দেখেন আমাদের প্রত্যেকটাই কি অপশনাল, সুতরাং কোনোটা না দিলেও কাজ হবে, কিন্তু আমাদের এখানে সেপারেটরটা মূলত দেওয়া উচিত, কারণ আমাদের যখন 2টা থাকবে তখন আমরা কি দিয়ে এটাকে সেপারেট করব, তাই না। আচ্ছা, তো আমরা ফার্স্টে এটা দি ক্যাটাগরিটা ইউজ করি, দেখি আমাদের আসলে কি আসে। আর যেহেতু দি ক্যাটাগরি আছে, এটা আমরা কি একো করব না, না একো করা লাগবে না, কারণ এটা অটোমেটিক্যালি একো হয়ে যাবে। তো ব্লকটা যেখানে আছে, এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বলে দিচ্ছে যে কি আমাদের লিঙ্ক সহকারে আসবে, সুতরাং আমাদের কিন্তু এ রাখার কোনো প্রয়োজন আছে, এ রাখার কোনো প্রয়োজন নাই, ও এটা সহকারে দিবে। দি ক্যাটাগরি। তো এখন দেখি আমাদের আসলে কি দেখায়।
ওরে বাবা, ক্রিকেট, ফুটবল যে যে ক্যাটাগরিতে আছে সেটা দেখেন। সবগুলো চলে আসছে। তাই তো ভালো। এটা বুকের মধ্যে, শুধু বুকের মধ্যে ছিল, বুক আইছে। আর এইগুলা কি আইছে? ফুটবল। আচ্ছা দেখি তো, তার মানে এটা বারবার আসছে তাই না? এটা হলো ক্যাটাগরি ট্যাগ ক্রিকেট। ও এলআই এর মধ্যে আবার এলআই আইছে, ইউএল এলআই করে আসছে। ওরে বাবা, আচ্ছা এর হলো আবার স্ট্রাকচার দিচ্ছে তাই না? দেখি তো এগুলোকে চেঞ্জ করা যায় কিনা। সেপারেটর কি দিছে? বাই ডিফল্ট দ্য লিঙ্কস আর প্লেসড ইন দ্য HTML and unordered list. ও ওই যে ULLI হিসেবে আসবে, and empty an empty string will result in the default behavior default empty string. আচ্ছা এটা অপশনাল দিছে সেপারেটর হিসাবে। আর কি দিছে? প্যারেন্টস এর মধ্যে কি মাল্টিপল সিঙ্গেল অক্টাল আইডি দি ক্যাটাগরি, এটা দিছে কি ফাঁকা স্পেস দিয়ে, কমা দিছে অনেকে, গ্রেটার দেন দিছে, বুলেট দিছে। আচ্ছা তো আমরা এখানে দেখি একটা সেপারেটর দিয়ে দিই কমা, দি ক্যাটাগরির মধ্যে আমরা একটু কমা দিয়ে দিই, এবং সেটা কমা দিব কি একটা কমা, তারপর একটা স্পেস। দেখি আমাদের কি রকম এবার ক্যাটাগরিগুলো দেখাই। শীত লাগছে? আচ্ছা তো আমাদের দেখি বুকের এখানে কিন্তু একটাই আছে তাই না? সুতরাং এখানে আমাদের কোনো সেপারেটর আসবে না, কিন্তু আমাদের যেগুলো মাল্টিপল আছে এখানে সেপারেটর কাজ করে না কেন? ও কমা আছে কিন্তু কমাটা প্রদর্শন করতেছ না কেন? কমাটা দেখায় না কেন? বুঝতে পারলাম না। পরে দেখাচ্ছে যে কমা পরে দেখাচ্ছে একদম লাস্টে। ও একদম লাস্টে দেখাচ্ছে। এই আবার কি কাহিনী? একই কাহিনী। না এ ভালো না, এর আগে যেরকম ছিল সেটাই তো ভালো ছিল দেখছি তাই না? সেটা ভালো ছিল না? পরে স্যার বুলেট টাকা দিয়ে জি বুলেট নাকি কি? বুলেট। আচ্ছা বুলেট গুলো দিয়ে দেখি তাহলে কেমন দেখায়। এই যে এটা ওকে, এখন রিলোড করি আবার। সব পরে চলে আসে। যাই হোক, এখানে সিএসএস সংক্রান্ত কোনো একটা প্রবলেম থাকতে পারে, তো এই জিনিসগুলো আমরা কি করে দিতে পারবো, এটাকে আমরা ইচ্ছা করলে ডিজাইন ঠিক করে নিতে পারবো তাই না? প্রত্যেকটাকে আলাদা আলাদা সেরকম ভাবে দেওয়া যাবে। তো আমরা বাই ডিফল্ট ভাবে এই আকারে রাখি, কোনো সেপারেটর রাখার দরকার নাই, ওই ইউএলএলআই থাক, যাতে সুন্দর দেখা যায়। দরকার হলে ওইটাকে আমরা ডিজাইনটা চেঞ্জ করে রাখতে পারবো তাই না? যেমনি এটাতে যে এরকম ভাবে আলাদা আলাদা আছে, এটাতে ভালো লাগছে তাই না? এরকম ভাবে ঠিক আছে। তো যাক, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এইটগুলো চলে আসে এবং প্রত্যেকটার সাথে কিন্তু অটোমেটিক্যালি লিঙ্ক অবস্থায় আছে, দেখছেন? এটা কিন্তু টেকনোলজি নিউ টেমপ্লেটে চলে গেছে। এইগুলো তো গত ক্লাসে করছিলাম, এরকম ফুটবলটা ওপেন হচ্ছে এটার মাধ্যমে এরকম ভাবে। আচ্ছা তো যা হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যাটাগরিগুলো চলে আসে। এরপর তারপর কি আছে? 4 কমেন্টস। তার মানে আমাদের এই পোস্টের মধ্যে কতগুলো কমেন্ট আছে সেটার নাম্বার। তো আবার কি নামে সার্চ দেবো বলেন তো? হাউ টু গেট কমেন্টস নাম্বার ইন ওয়ার্ডপ্রেস। গেট কমেন্টস নাম্বার, এই যে চলে আসছে। শক লাগছে? আচ্ছা যাক, তাহলে কি দেখছি যে আপনার গেট কমেন্টস নাম্বার, এইটার মাধ্যমে আমরা কি পাবো? আমরা কতগুলো কমেন্ট আছে সেটা আমরা পাবো। মজাদার না? আপনি এরকম সার্চ দেবেন যে হাউ টু গেট অমুক, হাউ টু গেট অমুক, আপনি সেটাই চলে আসবে। ভালো না? তবে সাথে কি করবেন, একটু ওয়ার্ডপ্রেসের ট্যাগটা লাগাই দেবেন যাতে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত চলে আসে। তাছাড়া দেখা যাচ্ছে আবার অন্য কারোর তা কিছু নিয়ে চলে আসতেছে তাই না? শুধু স্লাইডার অ্যাড করে দিলে কিন্তু প্রচুর জিনিস দেখাবে, মানে কিভাবে ওইখানে স্লাইড অ্যাড করা যায়, এখানে করা যায় বলে দিতে হয়। এটা আমি HTML বা ইয়েতে সেটা আর কি। আচ্ছা যেমন স্লাইড আপনার পাওয়ার পয়েন্টের স্লাইড আছে, অমুক স্লাইড আছে, তমুক স্লাইড আছে। আচ্ছা তো দেখেন তাহলে আমাদের এখানে কি করতেছে, ডেসক্রিপশনে কি লেখা আছে, রিট্রাইভস দ্য ভ্যালু অফ দ্য টোটাল নাম্বার অফ কমেন্টস। ঠিক আছে, তার মানে আমরা এইটুকু লাইনে বুঝে ফেললাম যে কি আমাদের টোটাল কমেন্টের কতগুলো নাম্বার সেটা আমাদের রিটার্ন করবে।
আচ্ছা রিট্রাইভ করবে তাই না? তো তার আগে কি আছে গেট, তার মানে কি করতে হবে এটা একো করতে হবে। তাহলে আমরা গেট কমেন্টস নাম্বার দিয়ে আমরা এটা পাবো যে তবে তার মধ্যে দেখেন একটা জিনিস কি আছে, পোস্টের আইডি আছে এবং পোস্ট আইডি এটা অপশনাল আছে। তার মানে যদি আমাদের লুপের মধ্যে হয় তাহলে আমরা দেওয়া না দিলেও হবে, তবে যদি অন্য কোনো জায়গায় ইউজ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের আইডিটা দিয়ে দিতে হবে। তো তাহলে আমরা কি করবো, গেট কমেন্টস নাম্বার কপি করি, তারপর আমাদের কই গেল এই যে 4, আমাদের কিন্তু কমেন্টটা কিন্তু না, শুধুমাত্র 4টা, ঠিক আছে? তার মানে আমরা 4টা কেটে দিয়ে এখানে কি লিখে দেব, পিসি হয়ে যাচ্ছিল। ওকে, আমরা এবার সেভ করলাম। এবার দেখি আমাদের আসলে কি দেখায়, সব 0 চলে আসবে না, 0 0 0, কারণ কি আমরা কোনো কমেন্ট করি নাই। ওই যে লাস্টে এইটাতে হ্যালো ওয়ার্ল্ড একটা কমেন্ট আছে, হ্যাঁ অ্যাডমিন কমেন্ট করে। তো তাহলে কি আমাদের ডাইনামিক হয়ে গেল না সব? কমেন্টটা কিভাবে দেখা যাবে? সেগুলো আসবে এবার সিঙ্গেল পেজে। তাহলে কিন্তু আমাদের ব্লগ পেজটা খুব সুন্দরভাবে আমরা সেট করে ফেলতে পারলাম না। এগুলো কোনো ব্যাপার, জাস্ট আমাদের ফাংশন ইউজ করতে হবে। এইটাতে কি জন্য কঠিন লাগে, মাথার উপর দিয়ে কি জন্য যাই, আমি তো বুঝি না। আচ্ছা স্যার, মানে ওই যে পারমালিঙ্ক দেওয়া আছে ওখানে কি জাস্ট পারমালিঙ্ক ইউজ করতে হবে? দি পারমালিঙ্ক কমেন্ট করার জন্য। কোনটা? ও আচ্ছা, এটা কমেন্টস, এইটা মূলত এটা পারমালিঙ্কের কোনো প্রয়োজন নাই। আর যদিও থাকে তাহলে আপনি কোনটা দিয়ে দেবেন, এটা দিয়ে দেবেন, হলে আপনি ওই কমেন্টের লিঙ্কটাই দিবেন। এই জায়গাটা সাধারণত আমার কোনো লিঙ্ক রাখার কোনো প্রয়োজন নাই, এখানে লিঙ্ক রাখার দরকার নেই। কই গেল, এটা আউট করে দিই। আর তারপর যদি এরকম কেউ না পান তাহলে দি পারমালিঙ্ক মেরে দেবেন, যদি কোনো লিঙ্ক দেওয়ার জায়গা না পান। এই যে 1 কমেন্টস 0 কমেন্টস, স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওইটা কোনো বিষয় না, ওইগুলো চেঞ্জ করতে হবে। তো তাহলে এখন আমাদের কি করতে হবে, সিঙ্গেল ব্লগের মধ্যে ঢুকতে হবে। কিভাবে আমরা সিঙ্গেল ব্লগের মধ্যে যাব? আচ্ছা, এই যে আমাদের প্রেজেন্টেশনের কাজ আছে, প্রেজেন্টেশনগুলো আমি একটু পরে দেখব। তাহলে আমরা এবার কি কোথায় যাব, সিঙ্গেল একটা পোস্ট, এই পোস্টের মধ্যে আমাদের কি আসবে। তো আমরা দেখি সিঙ্গেল ব্লগ পোস্টের কোনো স্টাইল দেওয়া আছে কিনা। নাই তো, সিঙ্গেল আচ্ছা নাই, তবে নাই যেহেতু কি আর করার, তাহলে আমাদের করে নিতে হবে। এই আর কি, আমরা সিম্পল ভাবে দেখাই দেই। আমরা এই ব্লগ পেজটাকে নিয়েই সিঙ্গেল বানাই দিয়ে ওর বাকি পোস্টগুলো সব ফেলাই দিয়ে ওইখানে একটা রেখে ওইটাকে আরেকটু নিচে কিছু অ্যাড করে দিই, কারণ ওর তো সাইড বার টাইড বার লাগবে। আচ্ছা, সাইড বারের জায়গাটা তো রয়েছে, তাই সাইড বারটা ঠিক করে ফেলি। তো সাইড বারে, আচ্ছা সাইড বারে দেখেন প্রত্যেকটাতে কি আছে, উইজেট 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 নামে আমাদের একটা ক্লাস আছে। তার মানে এটা আমাদের কি বিফোর উইজেটে চলে যাবে, তারপর আফটার উইজেটে একটা যাবে, ওটা যাবে, তো এটা যাবে, তাই তো? এই হলো বিষয়। তো তাহলে আমরা এটার জন্য একটা আলাদা কি করে ফেলবো, সাইড বার তৈরি করে ফেলবো, রেজিস্টার সাইড বার, তাই তো? এটা কোথায় লিখবো? আপনারা তো সব পেরেই যাচ্ছেন, আপনারা নিজেতেই তো সব বলতে পারতেন, তাই না? রেজিস্টার সাইড বার আছে, তো আমরা এখানে কি করতে পারি, আর একটা রেজিস্টার সাইড বার করে ফেলে এখানে। এই একটা ছিল, আমরা আরেকটা করে ফেলি। তো রেজিস্টার সাইড বার কি দেবো, এটা ফুটার নাকি ব্লগ, এটা ব্লগের সাইড বার হবে, তাই না? আমরা আইডিটাও চেঞ্জ করে দিই, ব্লগ সাইড বার দিয়ে দিই। বিফোর উইজেটে কি আসবে, ওইখানে যেটা ছিল সেটা, সেটা কি ছিল দেখে আসি। ও আচ্ছা, এই যে এইটাই, তাই না? একটা ডিপ ক্লোজ হবে, তাই না? আচ্ছা, বিফোর টাইটেলটা দেখে নেই কি আছে, H5 এটাই মনে হয় কল করাই আছে, সমস্যা নেই। এই যে H5 এটা, তাহলে আমাদের বিফোর আফটার সব শেষ হয়ে গেল। তাহলে আমাদের একটা সাইড বার তৈরি হয়ে গেল না? এটা সেভ করে ফেলি। এটা কোথায় গেলে পাবো, এই সাইড বারটা যে তৈরি করলাম কোথায় গেলে পাবো?
ড্যাশবোর্ডের থেকে কোথায়? ওই যে উইজেট অ্যাপিয়ারেন্স থেকে উইজেট আছে উইজেট অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, উইজেটের মধ্যে গেলে পাবো না? তো এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, আমাদের ব্লক সাইডবার নামে আমাদের আলাদা একটা সাইডবার হয়ে গেছে। এখন এখানে আমরা যা দিব সেটা আমাদের প্রদর্শন করবো এখানে, কারণ আমরা তো এটা কল করি নাই, তাই না? তো কল করতে হলে কিভাবে কল করতে হয় এবার বলেন আপনারা, এটা আপনাদের ক্লাস টেস্ট। এখন আমরা এই সাইডবারগুলোকে যদি কল করতে চাই তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, কোন ফাংশনের মাধ্যমে আমরা এটাকে কল করতে পারবো? মনে করেন এটা হিন্টস দিয়ে দিই, ডাইনামিক দিয়ে শুরু। জোর দিয়ে বলেন। না, আমি এমনি যে কন্ডিশন দিছি, ইজ অ্যাক্টিভ সাইডবার না, ইজ অ্যাক্টিভ সাইডবার দিয়ে হলো কন্ডিশন চেক করতে হয় না যে সাইডবারটা ই আছে কিনা, মানে এটা অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তো ইজ অ্যাক্টিভ সাইডবার। আচ্ছা, আর ওইটা সাইডবার দেখানোর জন্য কি করতে হয় বলেন? বলছিলেন তো, চুপ মেরাছেন কেন? বলেন, ওইটাই বলেন। হ্যাঁ, এটা একটু জোর দিয়ে বলতে হয় যে আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30, এরকম তো বলতে হবে কি, আমার নাম মফিজ, ভাড়া হয়েছে 30, তাই না? তো আপনার ওইটা একটু বাড়াইতে হবে, কনফিডেন্স বাড়াইতে হবে। আপনি ঠিকই বলছেন, এখানে আমাদের ডাইনামিক সাইডবার দিয়ে ওইটা দেখাইতে হবে। তো তাহলে কি করব, ইজ অ্যাক্টিভ সাইডবার, যদি আমাদের সাইডবারটা অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে কি হবে, ডাইনামিক সাইডবারটা আমাদের দেখাবে। ওকে, তো এবার কোন সাইডবারটা সেটা আমাদের বলে দিতে হবে না, সেটা বলে দিতে হবে। তো সেটা আমরা কোথা থেকে পাবো, এই যে আইডিটা, এটা আমরা এখানে দিয়ে দিব। তো তাহলে আমাদের হয়ে গেল। তো দেখি আমাদের আসলে কি দেখাই। আচ্ছা দেখেন, পাশে কি কিছু আছে? তার কারণ কি, আমরা এটা অ্যাক্টিভ অবস্থায় নাই। আমরা কখন অ্যাক্টিভ হবে এটা, যখন ওর মধ্যে কোনো উইজেট রাখবো, তাই না? তো দেখি আমরা একটা সার্চের উইজেটটাই রাখি, ওইখানে সার্চের উইজেটটা রাখলাম, দিলাম কি সার্চ, সেভ করি। তো দেখি এইটুকু আমাদের দেখায় কিনা। তো সার্চ চলে আসছে, যদিও ডিজাইন পাচ্ছে, এখন ডিজাইনগুলো তো আমাদের ওইরকম করা নাই, তাই না? ওইগুলো শেষে ঠিক করে নিতে হবে। আমরা দেখি কি রাখবো, আর্কাইভটা রাখতে পারি, ক্যালেন্ডার রাখতে পারি, ডিআর, তাই না? এলিয়েন। ওকে, তো এখন আমরা রিলোড করি, তাহলে কি দেখতে পাবো, আমাদের প্রত্যেকটা উইজার্ড কিন্তু চলে আসছে না, চলে আসছে, কিন্তু ডিজাইনগুলো ঠিক নয়, এগুলোকে আমাদের ঠিক করতে হবে। তো তাহলে আমাদের সাইডবারের কাজ শেষ। এবার আমরা কি করব, সম্পূর্ণ এই পেজটাকে কপি পেস্ট করে কি বানাবো, সিঙ্গেল পেজ বানাবো না? তাহলে এখন আমরা কি দেখবো, আমরা দেখবো এখন সিঙ্গেল ডট পিএইচপির কাজ, মানে আপনার সিঙ্গেল ব্লকের যে কাজগুলো করা হয়। তো আমরা তাহলে এখন এই সম্পূর্ণ কোডটুকুই কপি করে নিয়ে আবার সিঙ্গেল ডট পিএইচপিতে নিয়ে যেতে পারি। ওকে, তো তাহলে আমরা কোথায় যাব, ব্র্যাকেটস ইন্ডেক্স ডট পিএইচপি এ টু জেড কপি, দেন এটাকে কোথায় নিয়ে যাব, সিঙ্গেল ডট পিএইচপিতে। তাহলে আমরা সম্পূর্ণ এটাকে পেস্ট করে দিলাম। তো তাহলে এখন আমাদের কি করতে হবে, কিছু চেঞ্জ করতে হবে। যেমন আমাদের কি আছে, এটা ব্লক পেজ তো না, তাই না? এটা আমাদের সিঙ্গেল ব্লক পেজ আমরা দিয়ে রাখলাম। তো এইখানে আমাদের কিন্তু কোয়েরিটার কোনো চেঞ্জ হবে না। তার কারণটা কি, যখন আমরা এটাকে ইন্ডেক্স ডট পিএইচপিতে নিয়ে যাচ্ছিলাম, ওইটা লোপ আকারে বারবার অনেকগুলো নিয়ে আসতেছিল। বাট যখন আমরা এটাকে সিঙ্গেল ডট পিএইচপিতে নিয়ে যাচ্ছি, এই শুধুমাত্র একটাই রিটার্ন করবে, একটা পোস্টই নিয়ে আসবে, যেটা হলো ওর যে পোস্টটা সেইটা নিয়ে আসবে, বাকিগুলো নিয়ে আসবে না। তো আমরা জাস্ট এই অবস্থাতে আমরা সেভ করি এবং আমরা দেখি যে আসলে কি হলো। এর থেকে এখন যে কোনো একটা সিঙ্গেল পেজে আমরা ঢুকি, দেখি তো আমাদের কি হয়।
আচ্ছা আমাদের ডিফল্ট টেমপ্লেট আসছে, তার কারণ কি সিঙ্গেল ড্যাশ পোস্ট নামে একটা ফাইল আছে। আমরা গতকালকে এই যে হায়ারার্কি দেখানোর সময় করছিলাম না, এটা ডিলিট করে দিই। তো এখন আমরা আবার রিলোড করি, তাহলে এখন আমরা কোনটা পাবো? শুধু সিঙ্গেল ডট পিএইচপি যেটা সেটা পাবো। কি সেটা আসছে? সেটা আসছে। দেখেন আমাদের পোস্ট চলে আসছে, কিন্তু একটা পার্থক্য কি, আমাদের সবই কিন্তু চলে আসছে না, 3 কমেন্ট ব্লা ব্লা সবই আসছে, বাট এইটা কিন্তু আমাদের কি আসবে? এক্সাক্ট না, এটা আমাদের ডি কন্টেন্ট আসবে। তো তাহলে আমরা ডি কন্টেন্টটা দিয়ে ফেলি। কোথায় দিব ডি কন্টেন্টটা? এক্সাক্টের এখানে কন্টেন্ট হয়ে গেল। তাহলে আমাদের সিঙ্গেল ডট পেজ হয়ে গেল। কি মজা, মজা না? দেখেন আমাদের যে এখন সম্পূর্ণটা আসছে। আচ্ছা তো এটাকে আমরা আরো একটা কাজ করি, এটাকে আরো এডিট করে, জি না কন্টিনিউ রিডিং তো আর আসবে না, এটা আউট করে দিতে হবে। হ্যাঁ এইগুলা সব কেটে দিব। তারপর আরো কাজ করতে হবে, যেমন আমাদের লিঙ্কগুলো আউট করে দিতে হবে। পারমালিঙ্ক আর কোনো প্রয়োজন, যেমন যে টাইটেলটা সেটা আমাদের কিসের মধ্যে ছিল? অ্যাঙ্করের মধ্যে ছিল না? অ্যাঙ্করগুলো আমরা কেটে দিব, আর লাগবে না, আমাদের অ্যাঙ্কর লিঙ্ক লাগবে না। হ্যাঁ অ্যাঙ্কর মানে কি জানেন? অ্যাঙ্কর মানে কি? হ্যাঁ নোঙর, মানে লঞ্চ বা স্টিমার বা এরকম কোথাও দেখেন, বা জাহাজ, হ্যাঁ যেটা হলো যে নোঙর করার জন্য যেটা ফেলায়, সাধারণত 3টা মতাত মতো থাকে, তাই না? হ্যাঁ ওইটা অনেক ভারী, এটা যে আটকে ফেলে, ওই নিচে তো স্যান্ড, ওই স্যান্ডের সাথে আস্তে আস্তে আটকাতে থাকে। তো যাই হোক, তাহলে আমরা সেটা বুঝলাম। তো অ্যাঙ্কর লিঙ্কটাও আর কি ওই রকমই, যে আঁকড়ে ধরে রাখে, মানে একটা লিঙ্কের সাথে করা থাকে, ওই যা যখন ক্লিক হয় তখন ওই যা চলে যায়। তো তাহলে আমরা কি করলাম দেখেন, আমাদের এখানে কি ক্লিক করলে আর কোথাও যাবে? যাচ্ছে না, সব জায়গাতে আমরা লিঙ্কগুলো উঠিয়ে দিচ্ছি। তো এইগুলোতে ইচ্ছা করলে লিঙ্ক রাখতে পারেন, না পারেন, মানে সে থাক, পরে থাক, সমস্যা নেই। তো তাহলে কিন্তু আমাদের ব্লগের মোটামুটি একটা কাজ আসলো। তবে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আর একটু সুন্দর করতে পারি। কিভাবে সুন্দর করব? আমরা পোস্টের ওইখানে আরো কিছু দিব, ঠিক আছে? সে কি আমাদের লগ ইন করা ছিল না? যেটা আমাদের উপরে বারটা আসছে না কেন? আমাদের হেডের মধ্যে দি ডাব্লিউপি হেড বা ডাব্লিউপি ফুটার এগুলো দেওয়া নেই, দেখি তো। হেডার ডট পিএইচপি কই? হেড ক্লোজ হওয়ার তো দেওয়া নেই, ডাব্লিউপি হেড। ভালো তো, আচ্ছা দিয়ে ফেলতে হবে। কি দিব বলেন তো? ডাব্লিউপি এইটুক ঠিক আছে, তারপর টুক কি মনে নাই? মনে লাগেছেন? ডাব্লিউপি হেড। কিন্তু ওই যে আমার নাম মফিজ, এইভাবে বলতে হবে না, জোরে বলতে হবে। তো তাহলে আমরা কি বললাম? ডাব্লিউপি হেড দিলাম। ঠিক আরেকটা কাজ করতে হবে, কোথায়? ফুটারে। ফুটায় কি দিতে হবে? কোথায় লিখবো? কোথায়? নিচে কোথায়? বডি ক্লোজ হওয়ার আগে ডাব্লিউপি ফুটার। তো এখন দেখি আমাদের কি হয়, রিলোড করি। আমাদের এই যে বারটা চলে আসছে, তাই না? তো বারটা কি জন্য চাচ্ছিলাম? যে আমরা এডিট পোস্ট করার জন্য, যে এই যাইতে সরাসরি চলে যেতে পারবো। আচ্ছা তো আমরা এখানে কিছু ইনলাইন ইমেজ অ্যাড করি। অ্যাড মিডিয়া, এটাকে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। আরো একটা অ্যাড করি, এটা যে সাইজও বলে দিতে পারবো, কিরকম সাইজ, মিডিয়াম না কি হবে, না কি হবে, মিডিয়ামে দিই। এটাকে রাইটে দিয়ে দেই, এটাকে লেফটে থাক। আচ্ছা দেখি তো আমাদের কি রকম দেখায় এবার। সব আমাদের লেফট দেখাচ্ছে, তার কারণ কি? আমাদের কিছু ক্লাস রাখতে হয় যেগুলো অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন রাইট, এই ক্লাসগুলো মূলত এরা দিয়ে দেয়। ওইগুলোকে আমাদের ওই সিএসএস গুলো দিয়ে রাখতে হয়। যেমন এটাকে দিয়েছিলাম কি, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছিলাম। দেখেন এখানে এখন অ্যালাইন সেন্টার নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে। হোয়ার ইজ ক্লাস? এই যে ক্লাস,
অ্যালায়েন্স সেন্টার দেখছেন। সুতরাং আমরা কি অ্যালায়েন্স সেন্টারকে যদি একটা স্টাইল দিয়ে রাখতাম, কি রকম স্টাইল, অ্যালায়েন্স সেন্টার দিয়ে রাখলাম কি যে টেক্সট অ্যালায়েন্স সেন্টার, টেক্সট অ্যালায়েন্স সেন্টার। তবে শুধু টেক্সট অ্যালায়েন্স সেন্টার দিলে কি আসবে দেখে নিই, টেক্সট অ্যালায়েন্স শুধু সেন্টারে আসতেছে না, তাই না? তার কারণটা কি, এটাকে ব্লক করা আছে নাকি? ও আছে, অ্যালায়েন্স সেন্টারকে তো অ্যালায়েন্স সেন্টার করা আছে, কিন্তু এটাকে ব্লক করা আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা দেখে নিই, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাই না? ইনলাইন ব্লকেও তো আসে না মাঝে। তাহলে এখন আর কি কথা, তাহলে দিতে হবে, ডিসপ্লে ব্লক করে দিয়ে মার্জিন অটো 0 অটো দিতে হবে, তাই না? ডিসপ্লে শুধু ব্লক দিয়ে দেই, কিন্তু ব্লক দিলে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এইবার হলো মার্জিন 0 অটো দিতে হবে, মানে মার্জিন লেফট হলো অটো আর মার্জিন রাইট অটো, অটো এবং মার্জিন রাইট অটো, তাহলে মাঝখানে চলে আসলো, তাই না? তো ঠিক একইভাবে এবার এটাকে কি করতে হবে, রাইট দিতে হবে না? এটা একটা ক্লাস আছে দেখবেন, এটা কি অ্যালাইন রাইট, অ্যালাইন রাইট নামে একটা ক্লাস আছে। তো সুতরাং অ্যালাইন রাইটটাকে আমরা কি দিব, যেহেতু আমরা এর আগে দেখছি যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে কাজ হয় না, সুতরাং ডিসপ্লে ব্লক করে ফ্লোট রাইট দিয়ে দেবো, তাই না? ডিসপ্লে কি করবো, রাইট, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক করে ফ্লোট দিয়ে দেবো রাইট, তাহলে আমাদের রাইটে চলে যাচ্ছে। এই কিন্তু ফ্লোট দিলে তো অবস্থা খারাপ, তাহলে কি করা যায়, মার্জিন লেফট 0 অটো করলে ওই দিক চলে আসছে না, শুধু লেফটটাকে অটো করছে। আচ্ছা যাই হোক কোনোরকম দিলাম, তবে এটা ডিফল্ট ভাবে সিএসএস আপনারা পাবেন যখন আমরা করবো underscore.me থেকে যখন একটা ডাউনলোড করবো, তখন ডিফল্ট সিএসএস দেখাই দেয় যে কি কি রাখতে হয়, তো ওইগুলো দিয়ে দিলে আমাদের জিনিসগুলো ঠিক থাকবে। জাস্ট তার মানে আমরা কিন্তু যেরকম রাখছি সেরকমই দেখা যাচ্ছে, তাই না? আমরা 2 টুক সিএসএস আপাতত অ্যাড করে রাখি। কপি করে নিয়ে আসি, টেক্সট অ্যালায়েন্স সেন্টারটার দরকার নাই, কারণ এটা ডিফল্ট দিয়ে আছে। আচ্ছা আর কি আছে আমাদের, আর নিচেরটা ওকে, জাস্ট সেভ করলাম। তো এখন দেখি রিলোড করে দিয়ে তারপর ঠিক থাকে কিনা, যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ, না থাকলে আর ও কি করার, যা হোক বৈরাগ্য, সমস্যা নেই, হবে হবে, যদি আমাদের শেষে যে কলকাতা হয় তাহলে অবশ্যই কাজ করবে, টেনশন মাত লিজিয়ে। কাজ হয়েছে না, আমি হিন্দি একদমই পারি না, বুঝেও না, কিন্তু এইসব কথা কিছু কিছু জানি, এরকম আন্দাজে ফাপড় মারলাম। আল্লাহ। তো তাহলে আমরা দেখতে পেলাম যে কি আমাদের অ্যালাইনগুলো কাজ ঠিক করতেছে, তাই না? লেফটে কাজ করতেছে, মিডলে কাজ করতেছে, রাইটে কাজ করতেছে, যেটা যেভাবে দিচ্ছি সেভাবে কাজ করছে। তো আমরা যদি আবার ব্লগ পেজে যাই, ব্লগ তো ব্লগ পেজে যাচ্ছি, দেখেছেন আমাদের এরকম আছে, এবং এটাকে যখন আবার সিঙ্গেল পেজে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি আমাদের সিঙ্গেল পেজটা আসতেছে, যা কন্টেন্ট সেরকমই আসছে, তাই না? এবং এটাতে গেলে আমাদের এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এইটা মূলত আমাদের শুধুমাত্র এইটুকু থাকবে না, এর সাথে আরেকটু যোগ হবে। সেই যোগটা কি হবে, আমাদের কমেন্টের ব্যাপারটা। তো তাহলে আমাদের এখান থেকে কি ওপেন করতে হবে, single.php-টা, ওইখানে আমরা কি দিব, কমেন্টের ব্যাপারগুলো দেব। তো কমেন্টগুলো দিব কোথায়, মূলত এইটা যেখানে আমাদের শেষ হয়েছে 1 2 3 4 এটার আগে ডিজাইনটা থাকলে ভালো হয়, এই আর কি। আমাদের 1 2 3 4 তো এখানে এটা থাকবে না, এইভাবে এটা আউট করে দেই প্রেজেন্টেশনটা।
আচ্ছা, তো তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের কমেন্টের কাজগুলো করতে হবে। তো আমরা এখানে কি করতে পারি, একটা ফাংশন ইউজ করতে পারি, সরি এখানে না, কিন্তু এটা তো একদম লাস্টে। আমাদের যেটা হলো, আমাদের এই সাইড বারটা যেখানে শুরু হয়েছে তার আগে, এই যে এইটার পরে এটা কি শুরু হলো, আমাদের হলো লুপটা, তাই না? ইফ হ্যাভ পোস্ট, এই হোয়াইল হ্যাভ পোস্টের মধ্যেই দিতে পারেন, সমস্যা হবে না। মনে করেন যে আর্টিকেল, এই আর্টিকেলটা শেষ হলো, তার নিচে আমরা এখানে শুরু করলাম। তো তাহলে আমাদের এখানে কি শুরু করব, আমাদের দিতে হবে যে কমেন্টের জন্য, কমেন্টের জন্য আমাদের গেট কমেন্টস দেব, তাই না? না গেট কমেন্ট না, দি কমেন্ট না, দি কমেন্ট নামে তো একটা ফাংশন আছে, তাই না? ডান, দেখে নিতে হবে, সার্চ দিয়ে একটু। দি কমেন্টগুলো দিলে আমাদের মূলত কমেন্টস ডট পিএইচপির মাধ্যমে ওইটা ওপেন করে কমেন্টস ডট পিএইচপিতে যা রাখবো সেগুলো আমাদেরকে শো করবে। নেট স্লো হয়ে গেল নাকি? না দি কমেন্ট না, দি কমেন্ট, COMMENT, দি কমেন্টই তো আছে। আসলে তো দেরি করে, কেন নেট স্লো হয়ে গেছে? আচ্ছা যাই হোক, তো দি কমেন্ট দিয়ে দেখে আমাদের কি আসে তারপরে বুঝতে পারবো। তো আমরা তাহলে কি করলাম, এখানে দি কমেন্টটা রাখলাম, ENT, দি কমেন্ট। তো এখন আমাদের দেখি যে আমাদের এখানে কি আসে, এখানে আমাদের কই গেল, ও সরি এটা তো না। আচ্ছা, কিছু আসছে নাই, কিছু আসেনি, কোনো ওয়ার্নিংও দেয় নাই। নেট কাজ করে না কেন? আচ্ছা, তো আমরা যাক, ওইটা মূলত গেট কমেন্ট করলে আমাদের কমেন্ট ডট পিএইচপির মাধ্যমে আমাদের ওপেন করে। তো কমেন্ট ডট পিএইচপিতে আমরা কিছু একটা রাখি, কমেন্টস ডট পিএইচপি, তাই তো? আচ্ছা, আমাদের অনেকে আসতে দেরি করতে, আমরা একটা কাজ করি। আচ্ছা আসছে, তা আসার যে অবস্থা। আচ্ছা, আমরা 2017 থেকে দেখে নিতে পারি। 2017-তে কোনটা ওপেন করবো, সিঙ্গেল ডট পিএইচপি। আমাদের সেটা ছিল কি, কমেন্টস টেমপ্লেট। আমরা দি কমেন্ট মারতেছি, এই জন্য কাজ হয় না। কমেন্টস টেমপ্লেট দিতে হবে সিঙ্গেল ডট পিএইচপিতে, তাই তো? তাহলে আমরা এখানে কি দিব, কমেন্টস টেমপ্লেট। আচ্ছা, তো আমরা যেটা হলো কমেন্টস ডট পিএইচপিটা করছিলাম ওইটা আপাতত কেটে দিই, আবার কারণ আছে আমি বলতেছি। জাস্ট এই অবস্থায় আমরা একটু রিলোড করি, তারপরেও কিছু আসে না কেন, কমেন্টস টেমপ্লেট। আচ্ছা দেখি তো কিছু একটা আসছে কিনা এখানে। আর্টিকেল না, আর্টিকেলের পরে আর কিছু নাই। কমেন্টস টেমপ্লেটে কিছু নাই কেন, দেখে নেই। আচ্ছা, দি কমেন্টস না, কমেন্টস টেমপ্লেট। নেট প্রসেস স্লো হয়ে গেছে। আচ্ছা, কমেন্টস ডট পিএইচপি বলিয়ে সেপারেটর কমেন্ট ফলস। ওকে, এটা কি করবে, অপশনাল, দি ফাইল টু লোড ডিফল্ট কমেন্ট ডট পিএইচপি। আচ্ছা, কমেন্টস ডট পিএইচপিটা রাখবে। তো আমরা কমেন্টস ডট পিএইচপিটা নিয়ে আসি, রেখে দিয়ে দেখি যে আসলে কি হয়, তারপর কি হয়। স্যার কমেন্টস ডট পিএইচপি তো আপনি ওই যে ওইখান থেকে কাটছেন, 27 থেকে কাটছেন, ওই আমাদের মডার্ন থেকে কাটেন না। কি বলেন? এটা স্যার এখান থেকে কাটছেন 27। না না, আমি এখানে এই মাত্র আসলাম, তাই নাকি? এখান থেকে কাটছেন। ও শিট, হাই রে আল্লাহ। আপনি ওই মডার্ন থেকে গেছেন। আন্ডু করা যায়, কিন্তু আমি কন্ট্রোল শিফট দিয়ে মারছি। আচ্ছা, সমস্যা নাই, সেটা আবার আনা যাবে। আচ্ছা, তো আমাদের ফাইলটা তো আমাদের ওইখানে রয়ে গেছে। হ্যাঁ, মডার্ন থেকে এই মডার্ন থেকে কমেন্টস করে দিয়েছি।
কই এখানে তো নাই। তাহলে বিষয় কি? ওইখান থেকে দেখলাম কাটছে না। ও তার মানে এখানে করছিলাম আবার এখান থেকে কেটেও দিছি। আচ্ছা যাক সমস্যা নাই। comments.php এখানে একটা আছে, এটাই আমরা ওপেন করি। আচ্ছা এখানে আমাদের মূলত WP লিস্ট কমেন্টস এইটার মাধ্যমে কমেন্টগুলো আসে। আচ্ছা তো তারপর আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে একটু কন্ডিশনটা চেক করে নিতে হবে যে আসলে যদি আমাদের কমেন্ট ওপেন থাকে এবং যদি কমেন্টে অথবা যদি কমেন্ট কিছু করা থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্টগুলো দেখাবে, আদারওয়াইজ আমাদের কমেন্ট দেখাবে না। তো সেটা আমরা কন্ডিশনটা কোথায় পাবো, আমাদের single.php-তে কিন্তু এটা করা আছে, ওদের যে ডিফল্টভাবে করা আছে সেটা জাস্ট দুইটা আমাদের ফাংশন ইউজ হতে। এটা কি আমাদের কমেন্টস ওপেন এবং একটা হলো গেট কমেন্টস নাম্বার। এই গেট কমেন্টস নাম্বার তো আমরা কিন্তু একবার ইউজ করছি কতগুলো কমেন্ট আছে সেটা পাওয়ার জন্য। তো তার মানে এটা বলা হচ্ছে যদি আমাদের কমেন্ট ওপেন থাকে অথবা যদি এর আগে কোনো কমেন্ট করা থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট টেমপ্লেটটা এখানে নিয়ে আসবে, আদারওয়াইজ আমাদের আনবে না। তো আমরা এইটুকু কন্ডিশন দিতেই পারি। তো তাহলে আমরা কি এটুকু একটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিলাম, যদি আমাদের এটা ওপেন থাকে সেই ক্ষেত্রে আমাদের কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। আচ্ছা তো এবার কমেন্টস টেমপ্লেটের মাধ্যমে মূলত কি হয়, comments.php-টা আমাদেরকে নিয়ে আসে। তো আমরা comments.php-টা এখানে তৈরি করি একটা। তো comments.php নামে আমরা একটা ফাইল তৈরি করলাম এবং এখানে আমরা জাস্ট কিছু একটা লিখে দেই। কিছু একটা লিখে দেই, ঠিক আছে, দেখি আমাদের কি হয় আসলে। কিছু একটা লিখে দেই সেটাই চলে আসছে, তাই না? কারণ এখানে মূলত আমরা যা লিখবো সেটাই আসবে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা কি আমরা 2016-এ যেটা আছে সেইটাই হুবহু এখানে নিয়ে আসতে পারি, তারপরে আমরা সেটাকে একটু মডিফিকেশন করতে পারি। তো এখানে কি করা আছে, এখানে আমাদের কিছু কাজ করা আছে। যদি আমাদের এটা পোস্ট রিকোয়ার্ড থাকে সেই ক্ষেত্রে আমাদের আউট করে দিবে, যেসব পোস্ট আর কি কমেন্ট, যদি আমাদের পোস্ট কি পাসওয়ার্ড প্রোভাইড করা থাকে সেই ক্ষেত্রে পোস্টে পাসওয়ার্ড সেট করা যায়। আচ্ছা আর তা যদি না হয় তাহলে আমাদের শুরু হলো ফার্স্টে আমাদেরকে পোস্টের কিছু কমেন্ট নাম্বার, কতগুলো কমেন্ট আছে সেগুলো নাম্বারগুলো দেখাবে। যদি এই জিনিসগুলো যদি বেশি ঘিজি মনে হয় সমস্যা নেই, এগুলো আমি পরবর্তী দেখাই দেবো। এই যে _x বা _nx এগুলোর মধ্যে কাজ কি, এটা আমরা 2016 থেকে নিয়ে আসলাম। ওদের যে ডিফল্ট আছে সেটাই হুবহু নিয়ে চলে আসছে। এবং এখানে আমাদের কি করা আছে, ডিপ কমেন্ট নেভিগেশন। আচ্ছা এটা আমরা আউট করে দেই, এটা আমাদের দরকার নাই। আচ্ছা তো তারপর আমাদের এখানে কি করা আছে, আমাদের কমেন্টের লিস্ট আসবে, ওয়েল হিসাবে আসবে। এখানে আমাদের কমেন্টে এবং হেডারের সাইজ করা আছে 42, মানে 42 হাইট হিসাবে আসবে। আচ্ছা আর এইদিকে কি আছে, কমেন্টস আর ক্লোজ, যদি আমাদের কমেন্ট না থাকে, যদি কমেন্ট আমাদের যে কি নট ওপেন অ্যান্ড গেট কমেন্ট নাম্বার যদি না থাকে, গেট কমেন্টস নাম্বার অ্যান্ড পোস্ট টাইপ সাপোর্ট গেট পোস্ট টাইপ এত কমেন্টস, যদি আমাদের কমেন্ট না থাকে এবং যদি আমাদের কমেন্টের নাম্বার থাকে এবং যদি আমাদের কমেন্টে এটা সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা থাকবে না। তাহলে যদি কমেন্টের নাম্বারটা আমার থেকেও থাকে কিন্তু যদি আমাদের না থাকে, ওপেন যদি না থাকে, তাহলে আমাদেরকে আর কি এটা দেখা দেবে না। আমাদের কি দেখাবে, তখন দেখাবে যে আমাদের কমেন্টস আর ক্লোজ এন্ড ইফ। হ্যাঁ আমাদের করা আছে, if comments are closed and there were comments let leave little note shallowly, okay আচ্ছা তো ঠিক আছে, মানে এটা যে আমাদের দেয়া জাস্ট একটা নোট দেওয়ার জন্য, ঠিক আছে, তাছাড়া কিন্তু এটা আমার এই নোটটা না দিলেও কিন্তু ঠিকই ওইখানে দেখাবে, মানে ওইখানে দেখাবে না এই আর কি। আচ্ছা যাক আর একটা করা ছিল, কমেন্টের ফর্মটা দেওয়া আছে, মানে আমাদের যে কমেন্ট ফর্মটা যেটা হবে সেইটা দেওয়া আছে। জাস্ট আমরা এইটুকু রাখলাম, হুবহু এইটুকু রাখলাম, দেখি আমাদের কি পরিবর্তনটা আসে। তো দেখেন আমাদের কিন্তু কি আসছে, আমাদের কিন্তু রিপ্লাই দেওয়ার জায়গা চলে আসছে, তাই না? রিপ্লাই দেওয়ার জায়গা আসছে এবং আমাদের রিপ্লাইটাও দেখাচ্ছে যে আমাদের কি রিপ্লাই দেওয়া আছে। তো আমরা এখানে একটা রিপ্লাই কিছু দিই, সুন্দর হয়েছে, কুদ্দুস dj@kuddus.com। ওয়েবসাইট এখানে কেন দিয়ে থাকে? হ্যাঁ ওয়েবসাইট ওয়েবসাইট অপশনাল, আপনি দিয়ে রাখতে পারেন। আপনি যদি দিয়ে রাখেন তাহলে আপনার নামের উপর ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে। একটা ইয়ে দেখলাম আমাদের ইয়ের মধ্যে ওয়েবসাইটে রিকোয়ার করা থাকে।
ওয়েবসাইট করা আছে, মানে ওয়েবসাইট দিতে তাদের ও। করে দিচ্ছে। আচ্ছা তো ওদের ওখানে কমেন্ট করতে পারি না, কি ওয়েবসাইট লাগায় রাখছে কি দেওয়া যায়। google.com এ দেবেন। আমি মনে করছি ওদের ওয়েবসাইট ওদের এখানে দিয়ে দিই। না সমস্যা, এই দেখেন যেমন এখানে দেখেন কি কুদ্দুস চলে আসছে না, কুদ্দুস কিন্তু চলে আসছে। কুদ্দুস কি বলছে, এটা বলছে। আচ্ছা এর রিপ্লাইতে আবার আমি দিই, রিপ্লাই করতে ওর রিপ্লাই দিচ্ছি যে ওকে ব্রো। কুদ্দুস না, যারা আমি আবার দিয়ে দিই লিঙ্কন। দেখবেন যে আমি যখন কমেন্ট করব অটোমেটিক্যালি আমার একটা চলে আসবে, কি চলে আসবে, অ্যাভাটার চলে আসবে, কারণ আমার গ্রাফাটারে দেওয়া আছে। জাস্ট আমি একটা পোস্ট করলাম, কই গেল? ও আচ্ছা, এইগুলো তো এটা আবার অ্যাডমিন যদি অ্যাপ্রুভ না করে তাহলে তো আবার এখানে দেখাবে না। এটা আমাদের এখন ড্যাশবোর্ডে চলে গেছে, যাতে যদি আমরা অ্যাপ্রুভ করি সেক্ষেত্রে আমাদের দেখাবে। তো আমরা ড্যাশবোর্ডে যে দেখি আসলে কি হয়। সরাসরি দেওয়া যায় না, মানে করে দিলে দেখা যাবে। অ্যাপ্রুভ ছাড়া না তো হয়তো সরাসরি না দেওয়াটাই ভালো, কমেন্টগুলো দেখে নিয়ে তারপর অ্যাপ্রুভ করাটাই পেজ ভালো। থেকে তারা নিজেরা পোস্ট করতে পারে, এই যে আমরা কমেন্ট করি না, তারা পোস্ট করতে হুম, পারে। পোস্ট করতে পারে সেগুলো। কুদ্দুস যেটা করছে সেটা তো অটোমেটিক পোস্ট হয়ে যাবে। না ওইটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। দেখেন ফার্স্ট টাইমে দেওয়ার পরে দেখা যায়, কিন্তু তারপর আর দেখা যায় না। আচ্ছা। ওইটা অ্যাপ্রুভ হলে তখন চলে গেছে মডারেশনের আর কি। আচ্ছা ওই কই গেল আমরা, এই যে করে এই দেখেন যে কমেন্টস, এই যে দুইটা দেখছেন, দুইটা আমাদের নোটিফিকেশন দিচ্ছে। এইবার এটা আমরা অ্যাপ্রুভ করবো কি করবো না, এই দেখেন এইটা দিয়ে কি অ্যাপ্রুভ দিব, অ্যাপ্রুভ দিলাম। এবার এটা কি অ্যাপ্রুভ দিব, অ্যাপ্রুভ দিলাম। তাহলে এবার দেখেন আমরা এখানে গেলে দেখতে পারবো, এই দেখেন যে কুদ্দুস শেষ অমুক আর লিঙ্কন শেষ তমুক, অমুক তমুক, তাই তো। কিন্তু এখানে আসে না কেন? আসবে ওই যে লোড হচ্ছে। বাট অ্যাডমিন প্যানেলে দেখা হ্যাঁ, আমার লোগোটাও চলে আসছে, কারণ এটা আমাদের গ্রাফাটে দিয়ে আছে, এটা মূলত ইমেল অ্যাড্রেস থেকে পাচ্ছে। আচ্ছা যাই হোক, আমাদের এই একটা স্টাইল আসলো, তাই না? তো এটা কিসের মাধ্যমে আসলো? আমাদের কি একটা মূলত হলো, এটা হলো ডিফল্টভাবে যে ফাংশনটা থাকে ওয়ার্ডপ্রেসের যে কমেন্টটা থাকে সেইটা এখানে দেখাচ্ছে। তবে এটাকে আমরা মডিফাই করতে পারি, আমাদের যেরকম স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচার আমরা মডিফাই করতে পারবো। এই মডিফাইড ব্যাপারটা আমরা দেখবো যখন আমরা সরাসরি প্রোডাক্ট লেভেলের জন্য করবো। ওইটা কিছু হুক ইউজ করতে হয় এবং কিছু কাজ করতে হয় যেগুলো একটু ঘিজি ভিজি, এখন দেখালে ওইটা একটু ঝামেলা বাঁধবে, মাথার ভিতর ঝামেলা বেঁধে যাবে। তো এখন এই মুহূর্তে কী করতে হবে, যদি আপনি ডিফল্টটা রাখতে চান সেক্ষেত্রে এইটার সিএসএস ক্লাসগুলো ধরে দিয়ে সিএসএস ঠিক করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার একটু ডিজাইনটা অন্যরকম আছে, তাই না? আমার এই যে অমুক আছে, ওই যা তমক আছে, যাচ্ছে এই লোগোটা আমার আছে লাস্টের দিকে, বা এরকম কেউ যে কেউ থেকে থাকে, সেহেতু ওই স্ট্রাকচারটা আপনি দিয়ে নিতে পারবেন। সিএসএস এর মাধ্যমে পারবেন, কিছু দেখা যাচ্ছে স্ট্রাকচার এদিক ওদিক তো আর আপনি করতে পারবেন না সিএসএস এর মাধ্যমে, তাই না? দেখা যাচ্ছে উপরের জিনিসটা নিচে নিয়ে যেতে পারতেছেন না। এইসব ক্ষেত্রে ওই স্ট্রাকচার চেঞ্জ করার ক্ষেত্রেও আপনি করতে পারবেন, কিছু হুকের মাধ্যমে এগুলো করা যায়। তো হ্যাঁ, ওইটাতে ইজি বলতে আপনার মনে করেন যে আপনার ডিজাইন যখন থাকবে, এক একটার তো ডিজাইন ইউনিক থাকবে, তাই না? ওই রকম ডিজাইন তো আপনি এমনি করে দিতে পারবেন না। দেখা যাচ্ছে এইটাতে ওই জিনিসগুলো নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখা যাচ্ছে এখানে আপনার এক্সট্রা একটা কিছু দেওয়া আছে, তাই না? ওইটা তো দিতে পারবেন না তখন। এই কাজগুলোর জন্য আপনার ওই হুকের মাধ্যমে আপনি এটাকে রিজেনারেট করতে পারবেন, মানে রিফর্ম করতে পারবেন, এই লিস্টগুলোকে নতুন করে আবার সেট করতে পারবেন। বলতে এইগুলো দেখেন একটা ওয়েলের মধ্যে এলাই হিসাবে আছে, এখানে যে এটা একটা মেন ওয়েল, তাই না? তার উপরে দেখেন আরো ওয়েল আছে, যে একদম সম্পূর্ণ উপরে কোনটা আছে, এই ওয়েলটা, এর মধ্যে এই যে একটা এলাই এবং এইটা কিন্তু আরেকটা এলাই। হ্যাঁ, এই যে এটা একটা এলাই এবং এই এলাই এর মধ্যে কিন্তু আবার আরেকটা ওয়েল আছে, কারণ আমি এটা কিন্তু রিপ্লাই দিছি, ওইটা একটা সাব, এবং তার মধ্যে যে রিপ্লাইটা আছে সেটা, যদি এই কুদ্দুসের যদি আরো একজন রিপ্লাই দিত তাহলে সেটা চলে আসতো। তো আর এইখানে কি দেখেন, আমার একটা ব্যাপার যে এখানে কিন্তু এখন 4টা ফিল্ড দেখতেছেন, তাই না? বাট আমি যদি এখানে লগ ইন করি, মানে এই জায়গাতে যে ঢুকি, তাহলে আপনি কি দেখতে পাবো দেখেন, এখানে দেখেন শুধু একটা আছে। তার কারণ কি, যদি লগ ইন অবস্থায় থাকে তার তো আমার ওই ইমেল অ্যাড্রেস বা আমার নাম ইউআরএল বা এইগুলো তো প্রয়োজন নাই, নামগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য যে লগ ইন অবস্থায় তার শুধু এইটুকু থাকবে, কিন্তু যে লগ ইন অবস্থায় থাকবে না তার জন্য ওই ফিল্ডগুলো, মানে অতিরিক্ত অত জিনিসগুলো দিতে হবে।
যেমন আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডে যাই, এখান থেকে যদি আবার কমেন্ট করে দেখেন, আমার কিন্তু এত কিছু কষ্ট করা লাগবে না। আমি মনে করেন যে ওই ডাইরেক্ট এই লিঙ্ক কনসেসের উপর আবার আমি রিপ্লাই দিব, এবারে দিয়ে দিব যে কি ক্যারি অন। লগইন মানে করা থাকলে অবস্থা থাকে না, জি লগইন করা থাকলে এরকম। হ্যাঁ, লগ ইন করা থাকলে শুধুমাত্র আপনার টেক্সট এরিয়াটা থাকবে, আর লগ ইন যদি করা না থাকে, আচ্ছা এটা এই যে ডাইরেক্ট আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ আমি এটা ইউজার এই জন্য মনে হয়, তাই না? ইউজারের কারণে এটা কিন্তু সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেছে। ওই এবং আমি তো অ্যাডমিন, সরি ইউজার না অ্যাডমিন, অ্যাডমিনের আর কি অ্যাপ্রুভ। না, প্রথমবারে তো স্যার আপনি ওই approve সময়টা করেই approve দিয়েছেন, করে এই নাই। জন্য মনে হয় ওইটা এখন approve হয়ে গেছে। জি প্রথমবার আপনি না, তা বলে না, আমি যদি এখনো যদি আবার ইমেল অ্যাড্রেস ওইটা দিয়ে দিই তাহলে আমার অ্যাপ্রুভ হবে না সম্ভবত, দিয়ে দেখি। এটা তো ইউজার হ্যাঁ, যেমন আমি দেখা যাচ্ছে কুদ্দুসির আন্ডারে আরেকটা রিপ্লাই দিই। হয়ে গেছে, তার মানে ইমেল অ্যাড্রেস তো মানে একবারে যেটা হইছে একবার অ্যাপ্রুভ করলে সে বারবার অ্যাপ্রুভ। তারপরে একটা ব্যাপার হলো, আমি এটাতে মনে করেন যে এখন কুকিটা ধরে আছে তো, তাই না? কুকিতে আমার আইডি টাইডি রয়েছে, এই জন্য হয়তো হতে পারে। তবে আবার যদি আমি কেটে দিয়ে আবার যদি ঢুকি তাহলে আবার হবে না। আর এটা তো স্যার লোকাল হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো যাক, তাহলে আমরা এর পরবর্তীতে যখন কাজ করব সরাসরি প্রোডাক্ট লেভেলে, তখন আমরা দেখব এই জিনিসগুলোকে কিভাবে আমাদের একদম টেমপ্লেটের মতো করা যায়। তো আমরা এখনো এটা দেখতে পারবো, কিন্তু আমাদের মূলত কোনো টেমপ্লেটের ডিজাইনটা নাই, ডিজাইনটা থাকলে ভালো হতো এই আর কি। আর এই যে লিভে রিপ্লাই বা এই যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু আবার আমাদের কি কোথায় সব কিন্তু আসছে comments.php থেকে। comments.php এর মধ্যে এখানে লেখা আছে যে আমাদের লিভে রিপ্লাই হবে না কি হবে। দেখেন এখানে লেখা আছে না, h2 টাইটেল ক্লাস অমুক অমুক তমুক, রিপ্লাই বিফোর রিপ্লাই আফটার, ইজ টু রিপ্লাই ক্লাস অমুক অমুক অমুক। আচ্ছা, এটা হলো কমেন্ট ফর্মের শুধুমাত্র বিফোর আর আফটার দিছে, আর লেখাটা কি হবে সেটা কোথায় আছে দেখে নিই। জি আইডি দেখলাম এই জন্য লিভ এ রিপ্লাই না। আচ্ছা, এটা তার মানে আমাদের বাই ডিফল্ট ভাবে আসছে, তবে ওই লেখাটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের হুকের মাধ্যমে চেঞ্জ করতে হবে। এই যে আমরা এই কমেন্ট ফর্মের এই লেখাটা যদি চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হুকের মাধ্যমে এটা চেঞ্জ করে দিতে হবে। আর অথবা যদি আপনি না, হ্যাঁ ওইটাই করাটাই বেটার হবে। এখানে লেখাটা নাই আর আমাদের যে উপরে যেটা আছে যে কতগুলো কমেন্টস এরকম দেখা যাচ্ছে না, 5 থ্রু অন হ্যালো ওয়ার্ল্ড, এইটা আমাদের আসতেছে কোথা থেকে? এইখান থেকে আসতেছে। তবে এইখানে আবার একটা বিষয় কি দেখবেন, সেটা হলো আমাদের প্রিন্ট এফ ইউজ করছে ফাংশন। প্রিন্ট এফ এর সাথে আপনারা শুনেন না এর আগে? প্রিন্ট এফ এটা হলো মূলত একটা সির প্রোগ্রাম, সির ফাংশন। প্রিন্ট এফ এটা মূলত কিভাবে কাজ করে, আপনার দুইটা প্যারামিটার নেই। ফার্স্টে একটা হলো আপনি স্ট্রাকচারটা বলে দিতে হবে, এবং দ্বিতীয় বা তৃতীয় বা অনেকগুলো যেগুলো থাকবে সেগুলোতে দেওয়া থাকবে কি যে আপনি কি কি আর্গুমেন্ট ওইখানে পাস করতে চান এরকম ভাবে। যেমন আমি যদি এরকম লিখি, জাস্ট আমি ফর এক্সাম্পল প্রিন্ট এফ দিলাম যে কি আমি লিখতেছি এর মধ্যে যে মাই নেম ইজ দিয়ে রাখলাম কি $1% দিয়ে রাখতে হবে। জাস্ট এটাতে আমি কি একটা ভেরিয়েবল মতো। এবার এই ভেরিয়েবল মান কিভাবে সেট করবো, আমি এইখানে যা লিখে দিব সেটা এখানে লিখে দিলাম কি লিঙ্কন। তার মানে ও কি করবে, এই লিঙ্কনটাকে নিয়ে যাবে এই $1 এর এখানে। তাহলে মাই নেম ইজ কি দেখাবে, লিঙ্কন দেখাবে। এইটা হলো এইভাবে কাজ করে। এইবার দেখেন এই জিনিসটা কতভাবে সহজ হয়ে যাচ্ছে। প্রিন্ট এফ, আচ্ছা এই যেটা এবার আমাদের যে এক্স আছে এইটাকে মনে করেন এইটুক নেই, এক্স বলতে কিছু না। এই যা লেখা আছে কি 1 থ্রু এত এত এত, এইখানে দেখেন $s and এরকম ভাবে দেওয়া আছে না। এই যে $s and যেটুকু দেশে $s মানে এটা বোঝায় কি স্ট্রিং। স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ ইয়েস, মানে এটা হলো সি প্রোগ্রামিং ভাষায় এস দেওয়া হয়, ডি তে বোঝায় হলো ডেসিমাল, এরকম ভাবে আর কি সব যেগুলো অ্যাসাইন করা হয়। তো এই স্ট্রিংটা প্রথম জি না না শুরু করা যায় না। ওই যেটা আমি যেটা দেখালাম %1s ওইটা এমনিতে জাস্ট আমি ফর এক্সাম্পল দিলাম। তবে আপনি এখানে আবার %1s বা এরকম ভাবে দেওয়া যায়। তো এইটুকের মাধ্যমে আবার পেয়ে যাচ্ছে কি স্ট্রিংটা, সেটা কোথায়, এই যে এইখানে যা আছে সেটা আমার চলে হবে ওই জায়গাটায়। তো তার মানে গেট দ্য টাইটেল চলে আসবে। তাহলে কি লেখা উঠবে, 1 থ্রো অন ওই যে টাইটেলটা সেটা। তো দেখি ওইখানে কি লেখা আছে, 1 কিন্তু নাই, তার কারণ কি এখানে আমাদের
বেশি কমেন্ট আছে, এই জন্য নাম্বারটা যাচ্ছে। নাম্বারটা এই জন্য কোথায় যাচ্ছে দেখেন, তার উপরে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে কি লেখা, গেট কমেন্টস নাম্বার কার মধ্যে জমা রাখছে, কমেন্টস নাম্বারের মধ্যে। 1 = কমেন্ট নাম্বার। এই ট্রিপল ইকুয়ালের কাজ কি, ইকুয়াল ইকুয়াল মানে আপনি টাইপ ইন সহকারে করবেন যে টাইপও আমার 1 হতে হবে, কারণ পিএইচপি এর ভাষাতে এই দুইটা কিন্তু সেম, 1 অ্যান্ড এই 1 বোথ আর সেম। যদি আমি কোনটা দিয়ে চেক করি, ডাবল ইকুয়াল দিয়ে চেক করি, বা যদি আমি ট্রিপল ইকুয়াল দিয়ে দিই, দিস রিটার্ন ফলস, তাই না? তো তার মানে আমাদের কি হবে, টাইপ এটা কি টাইপের, স্ট্রিং, এটা হলো আমাদের ইন্টিজার। যখন আমি ট্রিপল ইকুয়াল দিব তখন আমার টাইপ সহকারে চেক করবে, আর যখন আমি ডাবল ইকুয়াল দেবো তখন আমাদের শুধুমাত্র ভ্যালু হিসেবে চেক করবে। ওকে, তো তাহলে আমাদের যখন একটা পাচ্ছে তখন আমাদের এই লেখাটা আসছে, যখন একটা পাচ্ছে না তার মানে কি একের অধিক 2 বা 3, তখন দেখেন এইবার আবার জিনিসটা কি চলে আসছে, এই যে আমি যে কিছু সময় আগে যেটা দিছিলাম %1 দিয়ে $s দিচ্ছে, তার মানে কি এটা 1 নাম্বার স্ট্রিং, 1 নাম্বার একটা ভেরিয়েবল। তারপর কি দিছে, এটা 2 নাম্বার ভেরিয়েবল, মানে আরেকটা দিচ্ছে, এটা একই জিনিস দিচ্ছে নাকি, nx, আর এটা কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা nx দিছে, এই জন্য বেশিটা করছে, কারণ nxটা মূলত আবার এই ফাংশনটা সম্পর্কে আপনাদের বলানো হয়নি, তাই না? এটা আবার হলো মাল্টিপল ভেরিয়েবল, মাল্টিপল নিতে পারে, কি বলে আপনার হলো আর্গুমেন্ট হিসেবে নিতে পারে। এইগুলো কাজ হয় হলো মূলত ট্রান্সলেট করার জন্য। এই জিনিসগুলো আমরা এখনো পর্যন্ত এর আলোচনা করি না, কারণ এখন এই জিনিসগুলো বললে আপনারা অনেক কনফিউজিং হয়ে যাবেন। এই জন্য আমি আর কি মূলত এটা আলোচনা করতেছি না, এইগুলো আমরা যখন প্রোডাক্ট লেভেলে যাবো তখন দেখাবো। তারপরেও আমি বলি এইটা মূলত এই একটা প্রথমে একটা লাইন, এইটা হলো দ্বিতীয় আরেকটা লাইন। এই জিনিসগুলোকে কি করতেছে, কমেন্ট নাম্বারের মাধ্যমে যেগুলো প্রত্যেকটা অ্যাসাইন করবে, সেটা হলো দ্বিতীয়টা কোনটা আছে, এই যে এখানে আছে প্রথম এই 1 নাম্বার, এক নাম্বারটা চলে যাবে যত জায়গায় 1s আছে, %1s যত জায়গায় আছে তত জায়গায় চলে যাবে কি এইটুকের মানটা, আর তারপর যত জায়গায় %2s দিয়ে যেটা আছে সেখানে চলে যাবে কি দ্বিতীয় এর মানটা, এইভাবে যাবে। আর এই জিনিসগুলো বোঝাচ্ছে সিঙ্গুলার হইলে এক জায়গায়, প্লুরাল হইলে আরেক জায়গাটায়, এরকম ব্যাপার স্যাপার। তো এই জিনিসগুলো যাই হোক আমাদের পরবর্তী দেখতে পাবো। আর যদি এত ঝামেলা মনে হয় কি করবেন জানেন, জাস্ট কেটে দেবেন, দিয়ে সিম্পলি লিখে দেবেন এত এত এত, জাস্ট তাহলেই হয়ে যাবে, এটা সহজ, সেটাই হলো কাহিনী। যেমন আপনি যদি এত ঝামেলা না করে এই জায়গায় এরকম করে দেন, এই কন্ডিশন আউট, কন্ডিশন নেই, এই কন্ডিশন নাই, সব বাদ, 1 এর জায়গায় আপনি দিয়ে দিলেন কি গেট কমেন্ট নাম্বার, 1 আছে তো, %1 $s, আর এটাকে দিয়ে দিলাম %2 $s। আচ্ছা, এবং এখানে আমরা দিয়ে দিলাম যেহেতু 1, সেহেতু আমাদের 1 এর পাস করতে হবে এইটা, আর 2 নম্বরে পাস করবো হলো ওইটা। আচ্ছা, দিয়ে দেখি। আচ্ছা, আমরা এবার কিছু লেখা চেঞ্জ করে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। ও আচ্ছা, আমাদের 5 দেখাচ্ছে তাই না, যদি আরেকটা 6 দেয় তাহলেই তো কাজ করবে, অথবা ডিলিট করে দিলে তো তাও তো বুঝতে পারবেন, তাই না? আমরা ডিলিট করে দিই। আমরা হলো কাকে ডিলিট করব, এই লিঙ্কনটাকে ডিলিট করে দেব, দিই একটা লিঙ্কন ডিলিট মেরে দিই, ডিলিট করে ডিলিট ডিলিট ডিলিট। আচ্ছা, লাস্টেরটা ডিলিট করি, ট্র্যাশ। তাহলে আমাদের কতগুলো চলে আসবে, 4 তো, তার মধ্যে কাজ হচ্ছেই, তার মধ্যে তো কোনো সমস্যা নেই, এটা একটা সিম্পল হইতে হয়ে গেল না। যাই হোক, তো থ্রো অন দিয়ে যদি আপনি মনে করেন যে কমেন্টস লিখে দেবেন তাহলে হতে পারে 1 কমেন্ট ইন এত এত। তবে এই জায়গাটায় মূলত এই জন্য দেওয়া সিঙ্গুলার প্লুরাল, যখন আমার একটা থাকে তখন কিন্তু কমেন্ট হবে, আর যখন 4th হবে তখন কিন্তু কমেন্টস হবে। এই জিনিসগুলোর জন্য মূলত এরকম করে রাখছিল ওরা। যাক, এই জিনিসগুলো নিয়ে তো মাথা ঘামানোর কোনো দরকার নাই। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাব্লিউপি লিস্ট কমেন্ট, জাস্ট এইটুকু মনে রাখেন, ডাব্লিউপি লিস্ট কমেন্টের মাধ্যমে আমাদের কমেন্টগুলো দেখাই, যে এক একটা কমেন্টগুলো দেখাচ্ছে না, এক ধাপে ধাপে বা যত কমেন্ট আসে এগুলো আসছে কোথা থেকে, ডাব্লিউপি লিস্ট কমেন্টের মাধ্যমে। আর আমাদের যে ফর্মটা আসছে সেটা আসছে কোথা থেকে, কমেন্ট ফর্মের মাধ্যমে। জাস্ট এই 2টা ফাংশন মনে রাখলে হলো, বাকিটুকু আমরা আবার পরবর্তীতে আলোচনা করব। ওকে, ঠিক আছে, তাহলে ব্রেক।